এখন অভ্যুত্থানের শক্তি আপনারা এক থাকতে পারতেছেন না। তাদের ভিতরে কে আগে যাবেন সে বুকে হাত দিয়ে বলতেছি যে হ্যাঁ, একটা নির্বাচিত আমরা সরকার পেয়েছি এবং সেই সরকারটা আগামী 5 বছর থাকুক। গণ অভ্যুত্থানের সময় 134 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, আর হামের টিকার অভাবে 130-এর কাছাকাছি শিশু মারা গেছে। দেশটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য কারা দায়ী? রিমান্ডে নিয়ে পুলিশে 2টা বাড়ি দিলে যখন বলি যে তুই আমার আব্বা, আমি বললাম আপনি আমার আব্বা, সে আমার বাবা হয়ে গেল। বণিকদের হাতে চলে গেছে জুলাই, বণিকরা এটা হাটে ঘাটে বিক্রি করছে। খালি মাজার জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। 2/3 মেজরিটির ভিত্তিতে যে আমরা সব করতে পারি, এটা মানবো না ওটা মানবো না যদি হয়, দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নে 4 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে 11 দলীয় জোট। বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ারও আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া প্রাসঙ্গিক রাজনীতির নানা দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ, এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। এবং আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আর উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাদের 3 জনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সংকট নিরসনের চাবি কার হাতে। এ বিষয়ে কথা বলতে শুরুতেই আমি আজিজ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে বিরোধী দলীয় জোট আরেকটি অভ্যুত্থানের কথা বলছেন, এই কথা এখন কেন? চাইলেই কি আরেকটি অভ্যুত্থান ঘটানো সম্ভব? বিশ্লেষকরা তো বলছেন যে বারবার বা এই অল্প সময়ের ব্যবধানে আরেকটি অভ্যুত্থান সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে, সহ-আলোচক 2 জন আছেন এবং দর্শক শ্রোতা। দেখেন, অভ্যুত্থান একটা ঘটে গেছে, তারপরে অভ্যুত্থান ঘটবে না তেমনটি না, কিন্তু যারা অভ্যুত্থান ঘটাবে, যারা মাঠে আসে, তাদের সেই অবস্থা এখন নাই। আর ইলেকশনের পরে সেই অবস্থা নাই। যতই বলেন, এখন আর জামাত, এনসিপি আর 11 দল, তো এখানে তাদের দ্বারা কিন্তু আন্দোলন সম্ভব না। আর এটা অনেক ব্যাখ্যা আছে। জামাত যে জাতীয় ইলেকশনের আগে যেসব কথা বলেছে এবং যে রকম সারা দেশের টেনশন ক্রিয়েট করে ফেলছে, আর মানুষ ওই জায়গায় আর যেতে চায় না। এনসিপি ভেঙে টুকরা টুকরা, তাদের সম্ভাবনা ছিল। তারা যদি নেপালের মতো, ডক্টর মোহাম্মদ ইউনূস নেপালের মতো ইলেকশন করতে পারত, সে যদি নিজে তার মানে সরকারে থাকা দীর্ঘায়িত না করতে চাইতো, ছাত্রদেরকে যদি মব সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় বসিয়ে দিয়ে এত বিতর্কিত না করতো, তাহলে নেপালের মতো একটা নির্বাচন দিয়ে দিলে দেশটাও বাঁচত, আপনার এই এখন আর নতুন করে অভ্যুত্থানের কথাটাও আসতো। মানে যেখানে নেপালে এই যে অভ্যুত্থানের পক্ষের শক্তি জয় পেয়েছে, সেখানে বাংলাদেশে তাহলে কেন হলো না এটা? না, এটা হয় নাই। কারণ হচ্ছে, নেপালে যে প্রধান বিচারপতি ছিলেন তাকে প্রধানমন্ত্রী বানানো হয়। তার নাম হলো কার্কি। তিনি এসেই প্রথমে বলেছে আমাদের জন্য অপমানজনক, বলছে আমরা বাংলাদেশ হব না। ছাত্রদেরকে, যারা অভ্যুত্থান ঘটেছে, তরুণদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দিছে এবং বলে দিছে, ডেট ঘোষণা করে দিছে, 6 মাসের ভিতরে নির্বাচন হওয়ার কথা, 6 মাসের নির্বাচন ঘোষণা করে দিছে। সবাইকে বলছে নির্বাচনে যাও, অংশগ্রহণ করো, যাকে চায় সেই হবে। তখন এই নেপালের যে কমিউনিস্ট পার্টির যে তখন যে আন্দোলনে উৎখাত হওয়ার পরে যে হেট্রেট ছিল তার বিরুদ্ধে, এখন একজন হয়তো বালেন্দ্র, তিনি কাঠমান্ডুর ছিলেন, মেয়র ছিলেন, তিনি 25 বছর বয়স, তার একটা ছোট পার্টি আছে, সে নির্বাচনে যায়। নির্বাচনে গেলে তরুণরা সব তাকে সাপোর্ট দেয়, এবং সে নেপালের যে প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে সে দাঁড়ায়। পুরা তরুণরা আপনার জিতে গেছে, তরুণদের পার্টি, এখন বালেন্দ্র প্রধানমন্ত্রী। আর আমাদের দেশে এটার উল্টাটা হয়েছে। আমাদের দেশে ওই সব না, রাজনৈতিক দল সব চলে গেছে আর্মির প্রধানের কাছে। প্রধান নিয়ে বাক্স বোর্ডে নিয়ে এসে রাষ্ট্রপতি ভবনে আসছে। তারা আবার ইউনূস সাহেব প্রথম দিকে বলছে পাশ দিয়ে হাঁটে যায়, উপদেষ্টা পাশ দিয়ে হাঁটে যায়, বলায় যে আপনারা 5 বছর থাকেন, 10 বছর থাকেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে তো আবার শেষ পর্যন্ত সজীব বয়ে বলে দিল না, ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত থাকতে বলছিল। হ্যাঁ,
তো রাজশাহী পাওয়া ডিপ গেছে। স্টেট আসলে কারা ছিল, মানে এটা কি অভ্যুত্থানের আগে অথবা 5 আগস্টের আগে ডিপ না, স্টেটের কোনো সে অবস্থা তো ছিল? সে তো তার এই কথাটা প্রমাণ করে প্রথম থেকে ডিপ স্টেট অ্যাক্টিভ ছিল। এখন কোন ডিপ স্টেট? আমি তো বলি আমাদের বাংলাদেশে ডিপ স্টেট কিন্তু পরাশক্তির ডিপ টেস্টের উপরে নির্ভরশীল। সুতরাং আমাদের দেশে কিন্তু স্বাধীন ওই ডিপ স্টেট তৈরি হয় নাই। তো এখন উনি যে বলছে, এখন শেখ হাসিনাকে আপনার যে রায় হলো ট্রাইব্যুনালে, তখন এক্স আইজিপিকে রাষ্ট্র রাজসাক্ষীর কারণে তাকে- রাজসাক্ষী বানানো হয়েছে না? জি, তখন শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে। সজীব ভাইকে গ্রেপ্তার করুক, করে তাকে রাজসাক্ষী বানায় বলুক, তাকে বাঙা দিক, বলুক ডিপ স্টেটকে এই দেশটাকে আউলায় ফেলাইছে কেন, কারা করছে। এবং সে তো আরও অনেক কথাই বলছে যে বিএনপির বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা আছে, এই সেই, তাকে নাকি দিছে, প্ল্যান দেওয়া হয়েছে তাদেরকে, এবং তার সাথে আরও আছে উপদেষ্টা। তারা জড়িত, কারা জড়িত, দেশটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য কারা দায়ী? আমার বক্তব্য হচ্ছে যে একটাই উদাহরণ আছে নেপাল। নেপালের মতো যদি ইলেকশন আমাদের 6 মাসের ভিতরে হয়ে যেত, তাহলে কিন্তু তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে আপনার পালায় গেছে, তখন যে হেডটেডটা ছিল ঠিক নেপালের মতো নির্বাচনী রেজাল্ট আচ্ছা, হতো। এখন তাহলে সমাধান আসলে কি? যা হবার তো হয়েই গেছে। নেপালের মতো নির্বাচন হয়নি, এত শর্ট টাইম একটি নির্বাচন হয়নি যেহেতু, মানে এখন তাহলে সমাধানটা আসলে কোথায়? দেখেন, সমাধান এক হচ্ছে যে দেশটাকে তো ফোকলা বানায় ফেলছে। ইউনিসের প্রপার্টির কোনো অভাব নেই, বেনামে নামে প্রপার্টির অভাব নেই। তো সব অনেক উপদেষ্টার বিরুদ্ধেও দুদকে অলরেডি মামলা হয়েছে, এবং একজনকে তার দেশ ত্যাগের ব্যাপারে এক অ্যাডভোকেট কিন্তু অলরেডি উকিল নোটিশ জারি করেছে। এখন দুদকে তো মামলা হয়েছে, তো এখন এই সরকারের দায়িত্ব যে দুদকেরও দরকার যে এটা তদন্ত করা, দোষী সাব্যস্ত হলে তার বিচার করা। এটা হলো এক। 2 হলো, এখন সরকারে আছে অভ্যুত্থানের শক্তি, সংসদে আছে অভ্যুত্থানের শক্তি। এখন প্রক্রিয়া কিভাবে মানে সংস্কার হবে বাস্তবায়ন বা অথবা সংশোধন হবে। জি। সংবিধানে কিন্তু সংশোধন কথাটা লেখা আছে, সংস্কার আমি পাইনি, সংসদ লেখা আছে। সুতরাং সংশোধন করুক আর সংস্কার করুক, যে নামেই ডাকুক। এখন আমার বক্তব্য হলো যে বিএনপিরও তো 31 দফা ছিল, তারা তো রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলে 31 দফা দিয়েছিল। হ্যাঁ, এখন যেটা আউলটা বাজছে, আপনার এক হচ্ছে আপনার সংবিধানে সুপ্রিম কোর্টের মতামত নিলেন, সংবিধানে আপনার উপদেষ্টা নিয়োগ করলেন, এই রাষ্ট্রপতি তাকে নিয়োগপত্র দিছে, এই সবগুলো উপদেষ্টাকে ইউনিট সহ উপদেষ্টা পরিষদকে। কারণ ধন্যবাদ, আমি আচ্ছা। আসবো আপনার কাছে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসতে চাই। এই যে সরকারের বিরুদ্ধে অথবা দাবি আদায়ের জন্য যে আবার ফের রাজপথে নেমেছে, কিছুদিন আগে বিক্ষোভ করা হয়েছে, আন্দোলন করা হয়েছে, আবার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সরকারের আচরণের কারণে কি রাজপথে যেতে বাধ্য হচ্ছেন বিরোধী পক্ষ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা এবং সাথের আলোচকদেরকে। যে কোনো দেশে যে কোনো ব্যক্তি, রাজনৈতিক গোষ্ঠী তার অভিমত, তার দাবি নিয়ে রাস্তায় নামার অথবা গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার আছে। বাংলাদেশের সেই হিসাবে এখানে চা শ্রমিকরা যেমনি রাস্তায় নামতে পারে, হকারদের নামার অধিকার আছে। জাতীয় সংসদের অথবা সংসদের বাইরের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও অধিকার আছে বিক্ষোভ করার, তার অভিমত জানানো। কিন্তু এখানে বিরোধী দলের কথা বলছেন, মানে জাতীয় সংসদের বিরোধী দল, তাদের অধিকার আছে রাস্তায় নামার। কিন্তু প্রেক্ষাপটটা কি, প্রয়োজনীয়তাটা কি, কোন বিষয় নিয়ে তারা রাস্তায় নামছেন? বাংলাদেশের গত কয়েকদিনে প্রায় 150-র কাছাকাছি চলে এসেছে শিশু হামের কারণে মারা গেছে। গণ অভ্যুত্থানের সময় 134 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আর হামের টিকার অভাবে, অব্যবস্থাপনার কারণে আগের অন্তর্বর্তী সরকারের এ পর্যন্ত প্রায় 130-এর কাছাকাছি শিশু মারা গেছে। তার বিরুদ্ধে রাস্তায় নামার অধিকার কি নেই? আছে, যে কেউ নামতে পারে। কিন্তু বিরোধী দল কি সেটি নিয়ে নামছে? জাতীয় সংসদের বিরোধী দল না। আমাদের বেশ কয়েকজন তরুণের লাশ এই মুহূর্তে ভূমধ্য সাগরে ভাসছে নোনা জলে। হয়তো তাদের অনেককে আর কোনোদিন পাওয়াও যাবে না।
তাদের নিয়ে কি বিরোধী দল রাস্তায় নেমেছে? না। তারা কি নিয়ে নেমেছে? তাদের কতগুলো এজেন্ডা নিয়ে নেমেছে। এই অধিকারটাও তার আছে। তো মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করছে, কতটুকু গ্রহণ করছে? মানুষ বলতে রাজনৈতিক পরিচয় আবার দলীয় পরিচয় নিয়ে যে মানুষগুলো, আমি সেই মানুষের কথা বলছি না, আমি বলছি সাধারণ মানুষের কথা। যারা রাস্তায় নেমেছেন, আমি 100 বার বলি রাস্তায় নামার অধিকার তার আছে। একই সাথে মানুষও মনে করছে তারা কিন্তু রাস্তায় এর আগেও নেমেছে। 4 দফা নিয়ে জাতীয় নির্বাচনের আগে আপনার মনে আছে 4 দফা নিয়ে তারা রাস্তায় নেমেছিল। পিআর সিস্টেম, রাষ্ট্রপতির পদত্যাগ এবং অল্প কয়েকদিন কয়েকটা প্রোগ্রাম করে তারা কিন্তু আবার একেবারে সম্পূর্ণ উল্টা হয়ে গেছেন। এরপরে নির্বাচনের একদিন পরে তারা নেমেছিলেন নির্বাচন নিয়ে, তার কয়েকদিন পরে আবার তারা নামলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলে। একই সাথে আপনার মনে আছে বিরোধী দলের নেতার এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে এই কথা বলে একজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করে তাকে জেলেও নেওয়া হলো। অর্থাৎ এই যে অ্যাক্টিভিটিগুলো প্রমাণ করে দেয় যে আপনি রাস্তায় নামার ক্ষেত্রে যে এজেন্ডাগুলোকে পিক করছেন, সেই এজেন্ডার সঙ্গে ম্যাক্সিমাম মানুষের স্বার্থের কোনো সম্পর্ক নেই। যে এজেন্ডাগুলো নিয়ে আপনি রাস্তায় নামছেন, এই এজেন্ডাগুলো ওই যে হামের কথা বললাম, জ্বালানি তেলের কথা বললাম, বেকারত্বের কথা বললাম, এই যে এজেন্ডাগুলো, দ্রব্যমূল্যের কথা বললাম, বিদ্যুৎ সংকটের কথা বললাম, এই এজেন্ডাগুলো যদি বিরোধী দল অ্যাড্রেস করত তাহলে তাদের পক্ষে যতটা জনমত সংগঠিত করা সহজ হতো। তারা যে ইস্যুতে নেমেছে সম্ভবত সেই রেসপন্সটা তারা পাবে না। কেন পাবে না? এর একটা বড় কারণ হচ্ছে এই যে জুলাইটাকে এখন এটিকে ব্যবহার করা হচ্ছে পণ্য হিসাবে। জুলাই এখন একটি পণ্য। আমাদের ঈদের রোজার আগে আমাদের ছোটবেলায় আমাদের পাশে বসে আছেন সিনিয়ররা, তারা রুহু আফজা মনে পড়ে? আমরা ছোটবেলায় মনে করতাম রোজার আগে রুহু আফজা খেলে সোয়াব হয়, এবং রুহু আফজার কিন্তু একটা চলতো আর কি। তো আপনার সিজনটা যেটা ধরেছেন, এই সিজনটায় এই ব্যবসাটা এখন রমরমা ব্যবসা। বণিকদের হাতে চলে গেছে জুলাই, বণিকরা এটা হাটে ঘাটে বিক্রি করছে। আপনি খেয়াল করে দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য, সংস্কার প্রয়োজন বাংলাদেশের রাজনীতিতে, সংস্কার অপরিহার্য, এবং আমাদের রাজনীতির যে অন্ধকার এটি দূর করার জন্য সংস্কার লাগবে। এই সংস্কারকে ক্ষমতায় যারা আছে বিএনপি তাকে অবশ্যই মানতে হবে। এই স্পিরিটটা জুলাইয়ে তার কতগুলো অঙ্গীকার ছিল। একই সাথে আমাদের সংস্কারের যে বিষয়টা, এটা সামনে নিয়ে এসেছিল বিএনপি। যখন জুলাই আসেনি তখন বিএনপি 31 দফা নিয়ে এসেছিল। কিন্তু এই মুহূর্তে আপনি যদি আলোচনাগুলো শোনেন তাহলে দেখতে পাবেন যে বিএনপিকে খুব পরিকল্পিতভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। রাষ্ট্র শাসন নিয়ে বিএনপির অনেক ধরনের চ্যালেঞ্জের জায়গা আছে, বিএনপির বিরুদ্ধে সমালোচনা করার অনেক কিছু আছে। গতকাল ক্রিকেট বোর্ড যেভাবে গঠিত হয়েছে আমি সমালোচনা করতে পারি, কিন্তু এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে টার্গেটটা হচ্ছে বিএনপিকে সংস্কার বিরোধী এটি প্রমাণ করার। অথচ এই যে 31 দফা বিএনপি এনেছিল, আবার 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি কিন্তু 1.5 বছর অপেক্ষা করেছে নির্বাচন না হওয়া পর্যন্ত। সে এই যে সংস্কারের যে উদ্যোগগুলো তাকে সহযোগিতা করেছে। আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, এই ক্ষমতা যদি জামাতের থাকতো, জামাত সরকারকে 1.5 বছর সময় দিত না, জামাত নির্বাচন করে ফেলতো। এই জায়গাটা যদি আওয়ামী লীগও থাকতো, সরকারকে 1.5 বছর সময় দিত না। হয়তো বিএনপি যে কারণেই হোক না কেন, বিএনপি সরকারকে সময়টা দিয়েছে। মানে সেদিক থেকে বিএনপি ধৈর্যের পরিচয় দিয়েছে এবং সে একটা বার্তা দিতে চেয়েছে। এখন বিএনপির সবকিছু আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু বিএনপি এই জায়গাটায় স্যাক্রিফাইস করেছে। আর আমি নোট হিসাবে নিতে চাই ওই জায়গাটায় অন্তর্বর্তীকালীন সরকার 11টা সংস্কার কমিশন করেছিল। 11টা সংস্কার কমিশন করেছিল, প্রথম 7টা, তারপরে আরও 4টা। আপনি খেয়াল করে দেখবেন এই 11টা সংস্কার কমিশনের কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা নেই। আপনাকে মনে করিয়ে দেই, তারা স্বাস্থ্য সংস্কার কমিশন যেটা করেছিল, সেখানে 265টা ওষুধকে অত্যাবশ্যকীয় বলে সরকার তার দাম ঠিক করে দেবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছিল। আমি মনে করি জুলাইয়ের যে
আউটপুট যদি আমি তালিকাভুক্ত করি, আমি সবার আগে ওই বিষয়টাকে তালিকায় রাখব। কারণ এই ওষুধ কেনা নিয়ে আমাদের দেশের এক শ্রেণীর বিপুল সংখ্যক মানুষের নানা রকমের সংকটে পড়ে ওষুধের সীমাহীন মূল্যবৃদ্ধি। আপনি এই যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মুখে গত 1 মাসে 1.5 মাসে এই বিষয়ে কি একটা কথা শুনেছেন? আমাদের এখানে নারী সংস্কারের একটা কমিটি হয়েছিল, গণমাধ্যম সংস্কারের কমিটি হয়েছিল, শ্রম আইন সংস্কারের কমিটি হয়েছিল। আপনি কোনো ইস্যু কি পার্লামেন্টে শোনেন? বাইতুল মোকাররমের সামনে শোনেন? শুধুমাত্র সংবিধান ফেলে দিতে হবে। জুলাই কেবলমাত্র সংবিধান পরিবর্তনের জন্য আসেনি, কিন্তু জুলাই ব্যাপারীরা এটাকে ওই একটা পণ্যে পরিণত করেছে যে জুলাই মানেই হলো শুধু সংবিধান পরিবর্তন। আমি তো মনে করি যে বাংলাদেশের যে চা শ্রমিকটা আছে, বাংলাদেশের যে পাট শ্রমিকটা আছে, সংবিধান পরিবর্তন করেন কি করবেন, রাষ্ট্রের তার চরিত্র কতটুকু পরিবর্তন করবেন, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার পেটের ভাত। আপনি যদি তার পেটের ভাত দিতে না পারেন, তাহলে এই জুলাই তার জীবনে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু জুলাই একটা শ্রেণী, শহরের শ্রেণী জুলাইকে দখল করে ফেলেছে এবং জুলাইকে হাটে ঘাটে মাঠে যেখানে পাইছে সেখানে বিক্রি করছে। ধন্যবাদ আপনাকে। আমি ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে আপনার কাছে একটু আসতে চাই। জনাব শরীফুজ্জামান শরীফ যেটা বলছিলেন যে যে সকল এজেন্ডা নিয়ে রাজপথে নামা হচ্ছে তার প্রয়োজনীয়তা আসলে কতটুকু, এগুলো কি সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের স্বার্থের সাথে সম্পৃক্ত, নাকি শুধু নিজেদের এজেন্ডায় বাস্তবায়ন এই লক্ষ্য? ধন্যবাদ আপনাকে এবং শরীফ ভাই, আজিজ ভাই দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা। ওনারা যা বলছে এরপরে বলার পর আমার আর বলার জায়গা কিছু রাখছে বলে আমার কাছে মনে হয় না। তারপর আমি বলি, কিছু কথা তো বলতেই হবে। যেমন ধরেন আমরা ইদানিংকালে মানে সম্প্রতি কয়েকদিন আগে কিছু কথা শুনছিলাম যে রাষ্ট্রপতি যে আদেশটা দিছিল নির্বাচন এবং গণভোটের জন্য, বলছিল যে এই আদেশ উনি দিতে পারেন কি না। একজন দায়িত্বশীল মন্ত্রী প্রশ্ন করছেন তাকে এবং উনি বলছেন আমি তো এই আদেশে স্বাক্ষর করতে পারি না, কিন্তু পারাচ্ছে, মানে অর্থাৎ তাকে পারানো হইতেছে। এটা নিয়ে অন্য ডিটেলস আমি যাচ্ছি না, পারানো হচ্ছে। সম্প্রতিকালে আপনি আরেকটা জিনিস যদি দেখেন, আমি দেখলাম এলজিআরডির প্রতিমন্ত্রী যিনি মীর শাহে আলম, উনি সেদিন পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন কি যে অনেকেই বলেন যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে আমরা রেখেছি কেন, কিন্তু আমরা এখানে মনে করি যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়া আমরা বলাইতে সক্ষম হয়েছি, আমরা বলাইতে পেরেছি কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ভোটচোর, আওয়ামী লীগ স্বৈরাচার, এইটা এই রাষ্ট্রপতিকে দিয়ে তারা বলাইতে পারে। এটাই কি সফলতা? এটা তারা সফলতা দেখছেন, কিন্তু এখানে আমার বিষয় ওখানে না। তার মানে রাষ্ট্রপতিকে দিয়ে বলাচ্ছে কারা, সেটা কিন্তু বেরিয়ে আসলো। এবং এলজিআরডি মন্ত্রী বলছে, পার্লামেন্টে বলছে যে আমরা বলাইতে পারছি। তার মানে বলাইতে পারলেই কি সে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেল? এত সহজ। রিমান্ডে নিয়ে পুলিশের 2টা বাড়ি দিলে যখন বলি যে তুই আমার আব্বা, আমি বললাম আপনি আমার আব্বা, সে আমার বাবা হয়ে গেল। এটার চেয়ে মেইন প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রপতিকে বলাচ্ছে কে, যেহেতু সে নিজে অ্যাডমিট করলেন যে আমরা বিএনপি বলাইতে পারছি এবং এটার কৃতিত্ব আজকের প্রধানমন্ত্রী, সেটা উনি বলেছেন পার্লামেন্টে। তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে যেটা করানো হচ্ছে সেটার দায়টা কার, সেটা ক্লিয়ার হইল। 2 নম্বর আসেন, পার্লামেন্টে আরও একটা কথা উঠছে, সংবিধান স্থগিত হতে পারে, সংবিধান কি বলে সংশোধন হতে পারে, সাসপেন্ড হতে পারে, বাতিলও হতে পারে, কিন্তু সংস্কার বলতে সংবিধান সংস্কার হয় না। এটা কোথায় পাইছে আমি ঠিক জানি না। এক্ষেত্রে আমি আপনাকে 2-1টা বিষয় আমাকে খুব জরুরিভাবে বলতে হয়। সেটা হইল কীরকম আমি বলি, আপনি যদি বিএনপির নির্বাচনী ইশতেহারের দিকে তাকান, সেখানে কি আছে? নির্বাচনী ইশতেহারটায় পরে আসি, তার আগে আসি তাদের 31 দফা। সেখানে প্রথম দফায় বলা আছে সংবিধান সংস্কার কমিশন গঠন। আচ্ছা, সংবিধান যদি সংস্কার না হয়, সংবিধান সংস্কার কমিশন গঠন হবে কেন? সংস্কার তো হচ্ছে না, পার্লামেন্টে বলছেন। তারপরে এটার ভিতরে আছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত অগণতান্ত্রিক সংশোধনীয় পরিবর্তনের পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন। আমি জানতে চাচ্ছিলাম যে রাজপথে যে আন্দোলনগুলো হচ্ছে, আমি সেটাকেই তো আসতেছি। জি,
আপনি সংবিধান সংস্কার করার কথা জুলাই সনদের আলোকে, তো জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করার কথা, সেখানে আপনি বলছেন সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার হয় না। আমি সেটা দেখাচ্ছি। তারপরে আপনি আসেন তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে কি বলছেন, সংবিধান সংস্কারের বিষয়ে বিগত 17 অক্টোবর 2025 তারিখে জুলাই জাতীয় সনদ যে আঙ্গিকে ঐক্যমত্য স্বাক্ষরিত হয়েছে সেইগুলো সেই মতে বাস্তবায়ন সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। এখানে সংবিধান সংস্কার 2 দফায় আসেন। দ্বিতীয়ত তাদের নির্বাচনী ইশতেহার, সেখানে বলতেছেন, সংক্ষেপে করি, বিএনপি সকল বিতর্কিত অগণতান্ত্রিক সংবিধান সংশোধনীয় বিধানবলী পর্যালোচনা ও পুনঃপরীক্ষা করে প্রয়োজনীয় সংবিধান সংস্কার করবে। তারপরের লাইনটা, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে 31 দফার ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার সাধন করা হবে। সংস্কার কথা 1, 2, 3, 4 জায়গায় উনি বললেন, আর জুলাই সনদের সংস্কারের কথা বলা হয়েছে। তো সংবিধান সংস্কার না হইলে এইটা না হয় আপনাদেরকে করাচ্ছে, চাপায়ে দিছে, ইত্যাদি ইত্যাদি। আপনার এখানে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার, এটা যদি হয় তাহলে ওটার ব্যত্যয় কি? 1, 2 এমন কথাও বলছেন যে সংশোধনের নামে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকেই সংশোধন মনে করি। কেন মনে করার তো কিছু নাই এখানে। এখানে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এখন আসেন, আরও অনেক কথা আছে সরকারের সেফটির জন্য। আমরা চাই, বুকে হাত দিয়ে বলতেছি যে হ্যাঁ, একটা নির্বাচিত আমরা সরকার পেয়েছি এবং সেই সরকারটা আগামী 5 বছর থাকুক। এটা তামাশা না, রাষ্ট্র, এবং সেটা থাকুক মনে প্রাণে আমি চাই। আমি কেন, আমার মনে হয় ওনারাও চান যে একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তার কাছে থাকুক, এবং সরকারের সেই নির্বাচনে ক্ষমতায় মানে সংসদটাকে টিকায় রাখার জন্য ড্রাইভিং সিটে বসা আছে ক্ষমতাসীন সরকার 2/3 মেজরিটি নিয়ে। কোনো কথা যদি তারটা আপনারা না শুনেন, আমরা যদি কেউ না শুনি, তাহলে তো আমার এই সংসদ, আপনি জানেন যে এই সংসদটা আমাদের কত ব্যয়বহুল, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় প্রতি 5-10 মিনিটে। তো সেক্ষেত্রে দরকারটা কি? 2/3 মেজরিটির ভিত্তিতে যদি আমরা সব করতে পারি, এটা মানবো না ওটা মানবো না যদি হয়, তাহলে তো আমার এটা বাদ দিয়ে এই যে হামে লোক মারা গেছে, টিকায় মারা গেছে, আমরা সেই আলোচনায় আসি। আমার তেলের সংকট, কেউর দরকার নাই তো, তেলের সংকট দূর করবে সরকার। হাম টিকার যে ক্ষতি হয়েছে, ইউনূস সাহেব এটা করছে, সেটার দায়ও সরকারকেই নিতে হবে। এখন তাকে নিতে হবে। সেই জায়গায় কাজ করতে থাকুক না, ওগুলো বাদ দিয়ে দেখ, আমাদের সময় নষ্ট করে লাভ নেই। এখন আসেন, মাঠে তাদেরকে পাঠাচ্ছে কে? আমরা গত 15 বছরের ইতিহাস যদি দেখি, যে সরকারটা ছিল, মাঠে কিন্তু পাঠায় সরকার। কেন পাঠায়? আপনি যখন সব কিছু উপেক্ষিত করবেন, উপেক্ষা করতে থাকবেন, তখন তাদের রাস্তাটা কি? তাহলে আপনি রাস্তায় পাঠাচ্ছেন কে? এখন রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি বলেছি? আলোচনা। এবং বহু লোক তখন এই যে টাইম দিতে বাধ্য হয়েছে, সেটাকে আমরা ধৈর্য ধরছি। যেমন শরীফ ভাই বলল, আওয়ামী লীগও তারে দিত না এই টাইমটা, জামাতও তাকে দিত না এই সরকারকে 18 মাস, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তার কারণ কি? তাদের ক্যাপাসিটি আছে, আর তাদের ক্যাপাসিটি নাই, তাই তারা সময় দিছে বলে। তা নাহলে আমি দিব কেন? একটা দেশে গণতান্ত্রিক সরকার আসবে, সেজন্য আমি 18 মাস অপেক্ষা করে ধৈর্য ধরবো। ধৈর্য ধরার পর আমি আমার গণতান্ত্রিক আচরণটা কি দেখাচ্ছি? আপনাকে সমস্ত সমাধান করতে হয় রাজপথে, আর এই সংসদে, আর নয়তো আপনি অন্যভাবে আলোচনা করেন। কিন্তু আপনি আলোচনার রাস্তা আমরা বরাবরই দেখছি, যখনই কোনো ঝামেলা হয়, সরকার ডিপেন্ড করে কার উপরে? ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে। সরকার ডিপেন্ড করে প্রশাসনের উপরে। যখনই আপনি প্রশাসনের উপরে ডিপেন্ড করবেন, তার মানে আমাকে দমানো নীতি। কিন্তু আপনাকে যখন ইন্টেলিজেন্স রিপোর্ট দেয় যে মিস্টার শরীফ ইজ ডুইং দিস থিংস, রাজ্জাক ইজ ডুইং দিস থিংস, অর আজিজ ভাই ইজ ডুইং দিস থিং, তাহলে তার সাথে বসা উচিত ক্ষমতায় যারা থাকে তারা। ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতেই বসেন, বইসা আলাপ করবেন। আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু আছে, রাজ্জাকি সাহেব কী করছে, তখন আপনি আলাপ করেন। আলাপ করলে তখন কি বলে, তাইলে আপনি মিলাইতে পারবেন যে ইন্টেলিজেন্ট রিপোর্টটা কি আর আপনার সাথে সে বলছে কি, কেন কথাটা বলছি। সরকারের কাছে যত ইন্টেলিজেন্ট রিপোর্ট আসুক, প্রত্যেকে তার সেফ সাইড হিসাব করে কথা বলে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, কি কথা বললে সরকার খুশি হবে সেটাও তাকে দেখতে হয়। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, তাকে দেখতে হয়। যেমন ধরেন, আইনের বিষয়ে একটা ওপিনিয়ন নিবে, সরকারের তো সলিসিটর অফিস আছে, অ্যাটর্নি জেনারেল অফিস আছে। আপনি যেটা বলছেন, যে এত সংকট তৈরি হচ্ছে, এই সংকট নিরসনের চাবি আসলে কার হাতে? এইখানেই আসতেছি, আমি সেই জায়গাটাই আসতেছি। এখন এই সংকটের সাথে আরও অনেক জিনিস সংকট আছে। যেমন একটা কথা আসছে,
বঙ্গবন্ধুর ছবি ঝুলানো চাইরের কনিয়া। আচ্ছা, না ঝুলাইলে কিন্তু সংবিধান লঙ্ঘন হচ্ছে। গল্প যতই করেন আপনি, চ্যালেঞ্জ করে দিচ্ছি। তারপরে আসেন 6ষ্ঠ অনুচ্ছেদ তফসিল মোতাবেক স্বাধীনতার ঘোষক এখন পর্যন্ত বঙ্গবন্ধু। আমি কারে ঘোষক মানি কি না মানি ইট ইজ ইমেটেরিয়াল, কিন্তু আমার কাছে একটা পুস্তক আছে। এই পুস্তক যদি আমার কাছে ম্যান্ডেটরি হয়, ইয়েস ম্যান্ডেটরি বাংলাদেশের নাগরিকের জন্য, তাহলে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু এবং সব জায়গায় অফিসে ছবি ওঠা উচিত। বাট আমি সংসদের বক্তব্য শুনলাম এই কি, যে আমরা তো সেজন্যই সংশোধন করতে চাই এবং এগুলো রাখবো না। ভালো কথা, আপনি রাখবেন না, কিন্তু যতক্ষণ আইনটা বহাল আছে আপনি জানেন ততক্ষণ তো অপরাধ হচ্ছে। ততক্ষণ ক্রিমিনাল কেসের একটা থিওরি বলি আপনাকে, এটা আমার বানানো না, আইনে আছে। সেটা হলো এই, যে আইনটা যতক্ষণ বলবৎ থাকবে তখন ওই আইন যদি আপনি ভায়োলেট করেন তাহলে এখানে ক্রিমিনাল অফেন্স হয়ে যাচ্ছে। তারপরে যদি এই আইনটা বাতিলও হয়ে যায় তখন আপনি মনে করেন আর ফার্দার আমরা ওইটা করব না। কিন্তু এই যে হয়ে গেল, এটার জন্য কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় লাগবে না, অন্য যে কোনো একটা দল ফর দ্য টাইম বিং যদি চলে আসে তাইলেও সে তখন এই অ্যাকশন নেবে এটার জন্য। নাম্বার 4, আরেকটা কথা বলে যাই, নেপালের কথা আমরা বারবার বলি। নেপাল কিন্তু লাস্ট যে অভ্যুত্থানটা হইল, সেই অভ্যুত্থানের প্রথম দিনেই কিন্তু ওই সংসদের যত বড় রাজনীতিবিদ যারা বসা ছিল তারা কিন্তু নির্বাচনের ডেটটা নিয়ে নিছে ওই দিনই। আমরা কেন পারিনি? আমরা পারিনি, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা। আমি দেখছেন পার্লামেন্টে বলে আপনার জুলাই সরকার গঠন করলেন না, বিপ্লবী সরকার গঠন করলেন না কেন, অথচ তারা কিন্তু বিপ্লবের দাবি করে যিনি প্রশ্নটা উত্থাপন করছেন। তো উনি আজিজ ভাই করেন নাই, ভালো কথা, আমি প্রস্তাব দিলাম না কেন? হ্যাঁ, আপনি ওর ঘরে চাপাই দিয়ে কি করেন? আপনি এখন ভালো ভালো ফুটিংসে আসেন বইলে আপনি এই কথাগুলো বলতেছেন। এখন নেপালের কথাটা বলি, নোটিট 2008-এ তাদের প্রথম রাজতন্ত্রের অধপতন হয়। সেই 2008 থেকে 2025 পর্যন্ত 14 বার সরকার প্রধান বদল হয়েছে, 14 বার। আমি অথরিটি নিয়ে বলছি, 14 বার। তাইলে 17 বছরে 14 বার সরকার বদল হওয়ার মানে কি? স্টিল দে আর আনস্টেবল। প্রশ্ন হচ্ছে আমরা সেদিকে যাচ্ছি কিনা। জি, ধন্যবাদ আপনাকে জনাব এম এ আজিজ। আমরা সেখানে যাচ্ছি কিনা এই প্রশ্ন যদি আপনাকে করি, কি বলবেন? না, যেতে পারি। আমাদের দেশে এখনো ধরেন, দেশ তো স্বাধীন হয়েছে 55 বছর হয়ে গেল, এখনো অনেক সূচকে এগিয়েছি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। আমি সংসদে যে আলোচনাগুলি হয়, আমার বক্তব্য একটাই, আপনি ওত নিতে পারেন, আপনি নিয়োগ দিতে পারেন। আমার কিন্তু রাষ্ট্রপতির সাথে আমার এলাকার পূর্ব পরিচিত, তার সাথে আমার কথা হয়েছে, অনেক কিছু দেখেছি আমি, কাগজ সবটা আমি বলবো না, সাক্ষী দেবো না, কিন্তু সব ডকুমেন্ট আছে তার কাছে, কালেক্ট করে রাখছে সে। হ্যাঁ, সে বলছে তো, আমাকে পরিষ্কার বলছে যে অনেক প্রজ্ঞাপন আমি স্বাক্ষর করিনি, আমার নামে জারি করে দিছে। হ্যাঁ, করে নাই। তো এখন ধরেন 133টে যে অধ্যাদেশ ছিল, এই তো 133টে অধ্যাদেশ অনেক কিছু সে স্বাক্ষর নাও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি কেন সংসদে ফ্যাসিস্ট করলো, অমুক করলো? আরে রাষ্ট্রপতি এখন যে অবস্থায় আছে, এখন হলো শাহাবুদ্দিন সাহেব বলছে না যে খালি মাজার জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। আর আনঅফিসিয়ালি ক্ষমতা হলো প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতিকে নিয়োগ করা, সেটাও কিন্তু ইনডাইরেক্টলি পরামর্শ অনুযায়ী করে। তো এখন রাষ্ট্রপতি যেটা বক্তৃতার সংসদে দিছে সেটা তো সরকারের বক্তৃতা, প্রধানমন্ত্রী ক্যাবিনেট থেকে যেটা আসছে, প্রধানমন্ত্রী পরামর্শে যেটা আসছে সে পাঠক মাত্র, সেটা তো তার বক্তৃতা নাই। তাকে দিয়ে হ্যাঁ বলছে, যে মন্ত্রী বলছে সেও আমি বলবো ইগনোরেন্স, সেও একটু সঠিক বলতে পারে না, আমরা বলাইতে পারছেন কেন? সে রাষ্ট্রপতি মেনে গেছেন কেন? রাষ্ট্রপতি আছেন, তাকে যেটা দিয়েছেন সরকার থেকে সেটা সে পড়ছে, সে তো সে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বলবে কেন? আমি তাকে জিজ্ঞেস করেছি, আপনার রাজনীতি কি আপনি শিফট করে ফেলছেন? আমি বলেছি, জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন দেখেন এই প্রশ্ন করেন না, রাষ্ট্রপতির যেটা দায়িত্ব সেটুকু আমি করেছি, ব্যাস এই কথা। তো আমার বক্তব্যটা হচ্ছে, ধরেন এখন এই সংসদে যেগুলো দেখতে পারছি এটা কিন্তু অতিরঞ্জিত আছে আমার কাছে মনে হচ্ছে। সরকারি দল সংসদে যেটা হচ্ছে সেটা অতিরঞ্জিত আপনি বলছেন? হ্যাঁ, বিরোধী দল ধরেন এই যে বলা হচ্ছে, যেমন রাজ্জাকি ভাই বলল, সংসদে যখন সংসদ কমিটি করা হলো, প্রস্তাব আসলো, হ্যাঁ, সালাউদ্দিন সাহেব যখন পড়লো, তখন কিন্তু বিরোধী দলের প্রধান বলছিল ঠিক আছে এটা করেন, কিন্তু অর্ধেক রাখেন। কেন অর্ধেক রাখবে? 2/3 মেজরিটি জনগণের ভোটে বিএনপি পাইছে, তোমাকে 1 ভাগ রাখতে পারে, অর্ধেক দিবে কেন? তারপরে উনি ওইটা করলো, করার পরে আর কোনো কথা আগালো না।
তারপরে ওনারা বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে আন্দোলনের ঘোষণা দিলেন। আচ্ছা, একটু তাহলে জানি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে দাবি আদায়ের জন্য যে রাজপথে যাওয়া, রাজপথে যখন দাবি আদায়ের জন্য চলে যায় তখন এই বিষয়টি রাজনীতিবিদদের হাতে থাকবে? ভবিষ্যতের কথা বলছি, সামনের দিকে যদি কোনো আন্দোলন রাজপথে যায় তাহলে সেই গণতান্ত্রিক রাজনীতিবিদদের হাতে চর্চা আছে, থাকবে। ওয়াকআউট করার সুযোগ আছে। শরীফ ভাই বলছেন না রাজপথেও যাওয়ার সুযোগ আছে, কিন্তু যদি কিন্তু প্রেক্ষাপটটা কি যদি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটে, হ্যাঁ, তাহলে গরম পানি, ঠান্ডা পানি, জলকামান এগুলো আছে না। আমরা তো দেখেছি যে 5 আগস্টের পরে 12 ফেব্রুয়ারির আগে সেই সময় নাই তো, ঠান্ডা পানি ব্যবহার করা হয়েছে। সেদিন নাই। শোনেন, আপনি যখন আম খাবেন পচে গেলে আর ওটা খেতে পারবেন না, এটা গেছে গা, ওই সময় চলে গেছে গা, এখন আর আন্দোলন হবে না। এখন যেটা বলছেন যে হ্যাঁ, এখন যে আমাদের যে এখন যে দেশের যে সমস্যাগুলি তৈরি হয়েছে, অর্থনীতি নাই, প্রবাসী আয় কিছু আসে বলে আছে, এছাড়া তো সবই ছাড়াবেড়া হয়ে গেছে। আপনি দেখেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে, কেউ বাজারে যেতে পারতেছে না। পরশুদিন অর্থমন্ত্রী নিজে বলল সারা বিশ্বে পণ্যের দাম, ভোগ্যপণ্যের দাম বেড়ে গেছে, বাংলাদেশেও বাড়বে। এবং গতকালকেই ঘোষণা দিল জ্বালানি মন্ত্রী যে জ্বালানির তেল দামের বাড়তে পারে। সেখানে তো স্বস্তি আসছে, অলরেডি 2 সপ্তাহের জন্য কিন্তু এগ্রিমেন্ট হয়েছে সিজফায়ারের মতো পাকিস্তানের মধ্যস্থতায়। তো হয়তো তখন জ্বালানির তেলের যে সংকট সেটা হয়তো কিছুটা নিরসন হতে পারে। জ্বালানি তেলের দাম তো অনেক পড়ে গেছে। আপনি যেটা বলছিলেন, এখন ধরেন সবগুলো অভ্যুত্থানের শক্তি, একটা বড় দলকে আপনারা তাড়িয়ে দিলেন, তারা পালিয়ে গেল, তাই না? মসজিদের ইমাম পর্যন্ত চলে গেল। এই যে ধরেন সরকার চলে গেল, এখন অভ্যুত্থানের শক্তি আপনারা এক থাকতে পারতেছেন না। তাদের ভিতরে কে আগে যাবেন সেই প্রতিযোগিতায় যদি থাকেন, এই যে মাঠে গেলেন, যদি ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটে, হ্যাঁ, তাহলে তো আপনি যেটা বললেন যে সারা দেশে, আমাদের দেশে বহুবার ঘটেছে, তৃতীয় শক্তির উৎপাত তো হতে পারে। তবে এই শক্তির উত্থান হবে না, যারা মাঠে নামছে এই শক্তির আর উত্থান হবে, এটা শেষ, একবার খেলছে। মানে কেন হবে না? কেন হবে না? কারণ হচ্ছে না, আমি তো আগেই এক কথায় বলেছি, ধরেন জামাত ইসলাম সম্পর্কে আমার বক্তব্য, হয়তো বলেন যে আমি জামাত ইসলামের সমালোচনা করি, বিরোধিতা করি, জামাত ইসলামকে রাজনৈতিক দল সার্বজনীন রাজনৈতিক দলই মনে করি না আমি। কারণ আপনি দেখেন এটা একটা এনজিও টাইপের দল, হ্যাঁ। আপনি দেখেন তাদের কত প্রতিষ্ঠান আছে, একটি প্রতিষ্ঠানে তাদের লোক ছাড়া কোনো চাকরি নাই। তার মানে জামাত ইসলাম যদি ক্ষমতা যায়, শুধু জামাত যে করে সে তার পক্ষে কাজ করবে, আর তো কেউ নাই। আর তারপরে আপনি দেখেন, আমি তো মুসলমান, আমিও তো বেচতে যেতে চাই, টিকিট তো জামাতের হাতে রয়ে গেছে। টিকিট কইছে না ইলেকশন আগে, জামাত ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দিলে বেচতে পাওয়া যাবে। 71 সালে সেটি আসলে পুরনো আলোচনা। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে তৃতীয় শক্তি আসতে পারে বা সুযোগ নিতে পারে, এই তৃতীয় শক্তি আসলে কারা? তৃতীয় শক্তি আপনার আমাদের দেশের নির্বাচনের আগে পরে সব সময় পরাশক্তি অ্যাক্টিভ থাকে, এখন আছে না। আমি তো যুগান্তরে লিখছিলাম ডিপ স্টেটের কথা বলছি। হ্যাঁ, বিরাজনীতির ডিপ স্টেট আমি বলবো না, আমি সজীব ভুইয়া যেভাবে দেখছে ডিপ স্টেট হলো কি, সরকারের একটি অংশ থাকবে, কিচেন ক্যাবিনেট থাকবে, আর গোয়েন্দা সংস্থা মিলে যে কাজ করে। যেমন আমরা বলি না যে বড় বড় রাষ্ট্র ইচ্ছে করলে প্রেসিডেন্ট হলে যা ইচ্ছে তাই করতে পারে না, তাদের যে ডিপ স্টেট যেটা আপনার ফাইনালি পরামর্শ দেয় সেই অনুযায়ী কাজ করে। তা আমাদের দেশে তো এইটা দাঁড়ায় নাই, পলিটিক্সটাই তো দাঁড়ায় নাই। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পলিটিক্সটাই দাঁড়ায় নাই। আমাদের দেশে ডিপ স্টেট নাই, পরাশক্তি কাজ করে। দেখেন না, এই ভারতও উদীয়মান পরাশক্তি আমাদের জন্য। যেমন চীন, রাশিয়া, ভেটো পাওয়ার যারা আছে তারা তো পরাশক্তিগুলো কাজ। এই জন্য আমি বলছি যে এখন যদি এই অভ্যুত্থানের শক্তির ভিতরে আমার কথা যে সমস্যায় থাকুক, রাজ্যকে বলছে, আমি বলবো যে আলাপ আলোচনা করে, গঠনমূলক আলোচনা করে আপনারা এটার সমাধান করেন। ধন্যবাদ আপনাকে। আর নাহলে তো তৃতীয় শক্তির জায়গা তো শূন্য থাকবে না, জায়গা পূরণ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসতে চাই, এখন যে প্রেক্ষাপট চলছে দেশে, এই প্রেক্ষাপটে যদি দাবি আদায়ের জন্য বিরোধী পক্ষকে রাজপথে নামতে হয়, তাহলে সেই নিয়ন্ত্রণটি আসলে সরকারের হাতে থাকবে কি না? আজিজ ভাই যেটা বলছিলেন, তৃতীয় শক্তির কথা বলছিলেন।
ধন্যবাদ। তার আগে আমি রাজ্জাকি ভাইয়ের দু একটা কথার সাথে একটু যুক্ত করে দিই তার কথাই একটু ছোট করে জানতে ছোট করে। রাজ্জাকি ভাই একটা জায়গায় বলছেন যে বিএনপি সংস্কারের কথা বলেছে, এখন পরিবর্তন যে জায়গাগুলোতে, অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দাবি পরিবর্তিত হয়, কখনো কখনো লক্ষ্য পরিবর্তিত হয়। আমাদের এখন যে অপোজিশন পার্টিটা আছে সংসদে, জামাত সারা জীবন রাজনীতি করেছে শরিয়া আইনের জন্য। তাদের প্রত্যেকটা প্রকাশনায় ছিল আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। অথচ এবারের নির্বাচনের আগে সে কিন্তু ঘোষণা দিয়ে বলেছে যে আমরা ক্ষমতায় গেলেও শরিয়া আইন বাস্তবায়ন করব না। কেন? আমি একটা ইনক্লুসিভ স্টেটের জন্য, পরিবর্তনের জন্য চেষ্টা করছি, ধীরে ধীরে করব। তার অর্থ হলো সে তার অবস্থান থেকে সরে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের যে বার্তাটা কিন্তু আছে। আমাদের এখানে পার্লামেন্টকে ইফেক্টিভ করার ক্ষেত্রে 70 অনুচ্ছেদ একটা বড় ধরনের বাধা ছিল। সেখানে একটা সংস্কার এসেছে বলে গুম কমিশন নিয়ে আজকে যে ব্যারিস্টার জমিরুদ্দিন সাহেবের ছেলে নওশাদ জমির, সে বিএনপির এমপি হওয়ার পরেও কিন্তু কথাটা বলছে, তার দলের অবস্থানের বিপক্ষে যাচ্ছে। যদিও গুম নিয়ে আমাদের গত কয়েকদিন ধরে এখানে প্রচুর জল ঘোলা করার চেষ্টা করা হয়েছে। গতকাল আইনমন্ত্রী তিনি পার্লামেন্টে গুম সংক্রান্ত যে বিলটা উত্থাপন করেছেন, সেটিকে কিন্তু গুমের যে শাস্তি আরও কঠিন করা হয়েছে, কঠোর করা হয়েছে। গুমের কারণে ভিকটিম পরিবার সে স্পেশাল ট্রাইব্যুনালে যেতে পারছে এবং শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড। সুতরাং এখানে যে জল ঘোলা করার যে অভিযোগগুলো তোলা হয়েছে গতকালকে আইনমন্ত্রীর বক্তব্য দেখে এবং পার্লামেন্টের বক্তব্য দেখে আমার কাছে পরিষ্কার হয়েছে। বিরোধী দল আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা প্রশ্নটি করেছেন। আমি প্রথম জায়গাটা বলি যে আপনি বিরোধী দল বলতে জামাত এবং এনসিপিকে যদি বলেন, সেটি তাদের পক্ষে সম্ভব নয়। কারণ বাংলাদেশের পলিটিক্সে আসলে প্রান্ত পর্যন্ত সাংগঠনিক শক্তি আছে। এখন পর্যন্ত বাংলাদেশের যে দুটো রাজনৈতিক দল, তার একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাতের। এর আগে আওয়ামী লীগের ছিল, তার ভেতর থেকে আপনি আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছেন, আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন গ্রামে গঞ্জে জামাতের থেকে বিএনপি শক্তিশালী। এই যে এনসিপি টেনসিপি যাদের কথা বলেন, জাগাওপা টাগাওপা কি যেন কতগুলো দল আছে, এরা মূলত শহর কেন্দ্রিক, ফেসবুক কেন্দ্রিক। জামাতের একটা সাংগঠনিক সংযোগ গ্রাম পর্যন্ত আছে। জামাত গ্রামের মানুষকে বিএনপির বিরুদ্ধে উস্কে দিয়ে বা আন্দোলনের ডাক দিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষকে রাস্তায় নামিয়ে আনবে, এই সম্ভাবনাটা নেই, এই সুযোগটাও নেই। কারণ বিএনপি গ্রামে গঞ্জে এখনও যথেষ্ট তাদের প্রভাবটা আছে, যদিও তাদের নেতাকর্মীদের অনেকের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে। এই মুহূর্তে জামাতের ডাকে মানুষ দলে দলে নেমে চলে আসবে বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, এটা আমার কাছে মনে হয় না। এনসিপি বাইরে গেলে কি হয়, গোপালগঞ্জের কথা মনে আছে, শেষ পর্যন্ত তাকে সরকারের প্রোটেকশনে আসতে হয়। আর গত 1-1.5 বছরে এনসিপি মূলত জামাতের মানে সেকেন্ড ফ্রন্ট, আমি ঠাট্টা করে বলি জামাতের ফুল প্যান্ট শাখা হয়ে গেছে। এবং তারা যে একটা ক্রমশই তাদের পৃথিবীটা ছোট হয়ে আসছে, মিডিয়া তাদেরকে ডাকে বলে তাদেরকে মানুষজন চিনে, কিন্তু তাদের প্রতি মানুষের সে আস্থাটা নেই। এখন যে সজীব ভুঁইয়া প্রতিদিন হুমকি দেয় মানুষকে ডেকে নিয়ে আসবো, আমার ধারণা সজীব ভুঁইয়া যদি কালকে ডাক দেয়, তার শ্বশুরবাড়ির লোকজনও আসবে না যে জামাই কি করছে যাই দেখে আসি। কারণ তারা গত 1.5 বছরে তাদের গ্রহণযোগ্যতা এমন জায়গায় নিয়ে গেছে যে গণ অভ্যুত্থানের প্রতি মানুষের সেই যে আকর্ষণটা ছিল সেটি নেই। সুতরাং কালকে ডাক দিলেই মানুষকে তারা রাস্তায় নামিয়ে আনতে পারবে না। কিন্তু বিএনপি যদি জনস্বার্থ বিরোধী কাজ করে, অবশ্যই তার বিরুদ্ধে বিরোধী দল কথা বলবে, এটি চাই। পার্লামেন্টের কথা বলছেন, পার্লামেন্টে বিএনপির তো জামাতের কথা শুনছে। যে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলো জামাত সহ বিরোধী দল, সেই রাষ্ট্রপতির ভাষণের উপরে যখন তারা 50 ঘন্টা আলোচনার প্রস্তাব করলো, সরকারি দল কিন্তু বলেনি যে না আমরা এতক্ষণ আলোচনা করব না। আপনাকে একটা তথ্য দেই, আমাদের যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট প্রতি মিনিটের জন্য তার খরচ হচ্ছে 2,72,000 টাকা। 2,72,000 টাকা খরচ করে প্রতি মিনিটে আপনি 50 ঘন্টা রাষ্ট্রপতির আলোচনার উপরে, বক্তব্যের উপরে আলোচনা করলেন। কার প্রস্তাব? বিরোধী দলের প্রস্তাব। তো সেই বিরোধী দল যদি বাইতুল মোকাররমের সামনে গিয়ে বলে যে সরকারি দল আমাকে কথা বলতে দিচ্ছে না, মানুষ এটি কিন্তু পর্যবেক্ষণ করবে, বিরোধী দলের অভিযোগটা সত্য কিনা এটি পর্যবেক্ষণ করে তার সাথে যুক্ত হবে। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। আমি
রাজনীতির ভবিষ্যতের জায়গায় বিরোধী পক্ষ তো যখন রাষ্ট্রপতি ভাষণ শুরু করেছিলেন তারা তখন বের হয়ে গেছে। হ্যাঁ, বের হয়ে গেছে। এদের মধ্যে তো স্ববিরোধিতা আছে, এদের মধ্যে রাজনীতির মধ্যে প্রচুর স্ববিরোধিতা আছে। আপনি রাষ্ট্রপতি যখন অধ্যাদেশগুলো দিয়েছে, আপনি অধ্যাদেশের বিরুদ্ধে কথা বলেননি। আমি আরেকটু ডিটেইল আপনাকে বলি। রাষ্ট্রপতির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের একটা জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধ, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ, তার একটা জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধের সংজ্ঞার বিষয়। সেখানে বলা আছে যে বাংলাদেশের ৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে জামাত ইসলাম, নেজামি ইসলাম এবং মুসলিম লীগ এরা হানাদার বাহিনীর সাথে যুক্ত হয়ে যুদ্ধ করেছে। জামাত তার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে ওই অধ্যাদেশের বিরুদ্ধে। কেন? কারণ তাদের নামটা তারা রাজাকারের তালিকা থেকে মুছে ফেলতে চায়। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ওই অধ্যাদেশটা সে পরিবর্তনের, ওই শব্দটা পরিবর্তনের কথা বলছে। কেন? তার স্বার্থের সাথে জড়িত। তার মানে হচ্ছে সে দেখিয়ে দিচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ মধু না। এখানে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ জুলাই, এটাকে যার যেখান থেকে সুবিধা সে সেটিকে ব্যবহার করছে। আপনি যতই বলেন না কেন, আমার কাছে মনে হতে পারে যে খুব অনেস্টলি তারা একটা ইতিবাচক পরিবর্তন চায়। নো, রিয়ালিটি তা না। তার উদাহরণ হলো যে অন্তর্বর্তীকালীন সরকার ওই যে ওষুধের নিয়ে যে অধ্যাদেশের কথা বলেছিলাম, যে প্রস্তাবের কথা বলেছিলাম, আপনার দুর্নীতি দমন কমিশনের যে সংস্কারের কথা বলেছিলাম, পুলিশ সংস্কার কমিশন মানে হচ্ছে 200 কোটি টাকার কেবলমাত্র পোশাক পরিবর্তন করা। কই, এটা নিয়ে তো কথা বলছে না। বাংলাদেশকে আমেরিকার কাছ থেকে $75 বেশি দিয়ে পার টন গম কিনতে হচ্ছে। ডক্টর ইউনূস তার মুখোশের আড়ালে তিনি যে আমেরিকার একজন সেবা দাস ছিলেন, এটি প্রমাণ করে গেছেন এই সমস্ত চুক্তি দিয়ে। বাংলাদেশকে $75 বেশি দিয়ে গম কিনতে হচ্ছে আমেরিকার কাছ থেকে। কম্পারেটিভ অন্য মার্কেটের কাছ থেকে সে কম্পেয়ার করা যাচ্ছে না। আমাদের এখানে এই যে হামের টিকা, তার অবহেলার কারণে আজকে 100-150 শিশু মারা গেল। তার বিরুদ্ধে তো হত্যা মামলা হওয়া উচিত। মানে এই অযোগ্য উপদেষ্টার বিরুদ্ধে আসলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আপনার রাজ্জাকি ভাই আইনজীবী, আমার থেকে ভালো বলতে পারবেন। আমাদের যে আইন আছে সেখানে একটা ধারা আছে বাংলাদেশের প্যানাল কোডের, অবহেলাজনিত হত্যাকাণ্ড। এবং এই যে চিকিৎসার ক্ষেত্রে যে অবহেলায় মারা যায় মানে এটা কি অবহেলার দায় দিয়ে পার পেয়ে যাবে না? আমি ওই জায়গাটা আসছি আর কি। এটি হচ্ছে অবহেলা না, অবহেলাজনিত হত্যাকাণ্ড। আমরা স্বজন মারা গেলে বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসা আমরা মামলা করি ডাক্তারের বিরুদ্ধে। ওই ধারা এদের বিরুদ্ধে মামলা করা যায়। কেন? তাদের অবহেলার কারণে এতগুলো শিশু মারা গেছে। এবং এই আইনে দোষী সাব্যস্ত হলে 5 বছরের কারাদণ্ড। কিন্তু 111-এর সরকারকে যেমনিভাবে আওয়ামী লীগ পাওয়ারে এসে নানা কারণে একটা বেনিফিট দিয়েছে, এই সরকার যদি এই সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও ডক্টর ইউনূসের সরকারকে এই জায়গা থেকে নিষ্কৃতি দেয়, তাহলে সেম অভিযোগ আমরা সরকারের বিরুদ্ধে করব। এই কারণে করব যে এই যে শিশুগুলো মারা গেছে এগুলো হত্যাকাণ্ড। আপনি জুলাইয়ের 134 জন শিশু হত্যাকাণ্ডের জন্য আপনি যদি শিরিন শারমিনকে কোথার থেকে ধরে এনে তাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করান, আপনি অমুককে তমুককে যাকে সামনে পেয়েছেন তাকে ধরে নিয়ে আসামি করতে পারেন, তাহলে এই সুনির্দিষ্ট অভিযোগে কেন আসামি করতে পারবেন না? কেন আমাকে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনতে গিয়ে আমেরিকার কাছ থেকে কেন দরখাস্ত করতে হয়? এর জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেন আপনি ব্যবস্থা গ্রহণ করবেন না? কিন্তু খেয়াল করে দেখবেন, আমাদের এই যে বিরোধী দলের কথা বলছেন, সরকার সাধারণত তার বিরুদ্ধে অভিযোগগুলো চেষ্টা করে চিপাচাপা দিয়ে যেন পার হয়ে যায়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে পাবলিক ইন্টারেস্টে, ন্যাশনাল ইন্টারেস্টে এগুলোকে তুলে ধরা। আমার বিরোধী দল, আপনি খেয়াল করবেন যে এই যে চুক্তি হয়েছে যে তেল কেনার জন্য আমেরিকার কাছ থেকে দরখাস্ত করতে হচ্ছে, একটা দেশের সার্বভৌমত্বের জন্য কতটুকু এটি গ্লানিকর, এই বিষয়টা পার্লামেন্টে বিরোধী দল তুলবে না। কেন তুলছে না? হচ্ছে তাদের পীর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে কাজগুলো করেছে জুলাই অভ্যুত্থানের পরে, আমাদের যে স্পিরিট, জুলাইয়ের যে টার্গেট, সেই টার্গেট ফুলফিল করার জন্য আমরা বিশ্বাস করে তাকে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু সেই বিশ্বাস তিনি ভঙ্গ করেছেন। কিভাবে? এই যে বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশ তো আমেরিকার দাসত্বের মধ্যে শৃঙ্খলা আবদ্ধ হব, এটা তো আমরা চাইনি, কিন্তু উনি সেটি করে গেছেন। সংস্কার করতে এসেছিলেন বাংলাদেশের পলিটিক্স,
আলী রিয়াজদেরকে নিয়ে ডেকে এনে বাংলাদেশের ইলেকশনের পরিবর্তন কি হবে, আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার পর তার ফাইন্ডিংস নিয়ে কেন আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করেছেন, এটা কি ডক্টর ইউনূস জানতেন না? আপনি কোন দূতাবাসের সাথে বসলেন না, বাংলাদেশের পলিটিক্স কিভাবে শুদ্ধ করবেন আমেরিকার সাথে গিয়ে বসছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এখানে এমন কতগুলো প্রশ্ন তৈরি করে দিয়ে গেছে যে প্রশ্নগুলোর সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত, আমাদের মর্যাদা জড়িত, কিন্তু তাদের একটা বড় অংশ আমেরিকার পারপাস সার্ভ করতে এসেছিলেন, আমেরিকার স্বার্থ দেখেছেন ডক্টর ইউনূস সহ, এবং তার অনিবার্য যে পরিণতিগুলো আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আসলে তাহলে দেশকে ভালোবাসেন কারা? দেশকে ভালোবাসে প্রথম যদি বলেন একেবারে সাধারণ মানুষ, একেবারে গরিব মানুষ, দেশ থেকে যারা পালিয়ে গেছেন, যারা দেশের মানুষের জন্য কাজ করে, তারা কি দেশকে ভালোবাসেন না? আপনি আমাদের সাধারণ মানুষের যে ভালোবাসাটা যদি আপনি বলেন, যে ছেলেটা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মৃত্যুকে মুঠোয় নিয়ে বাইরে যাচ্ছে, এই দেশের জন্য সার্ভ করছে সে সব থেকে বেশি। মধ্যপ্রাচ্যে সকাল থেকে রাত পর্যন্ত 17-18 ঘন্টা যে পরিশ্রম করছে, সে এই দেশকে ভালোবাসছে। আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন যে গত 1.5 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপুল টাকা পাচারের অভিযোগ আছে। গত 1.5 বছরে আমাদের এখান থেকে কোনো টাকা পাচার হয়নি, আমাদের এখান থেকে টাকা পাচার হয়নি। অভিযোগ আছে, আওয়ামী লীগের 16 বছর কেউ হার মানিয়েছে। অসংখ্য অভিযোগ আছে। শেয়ার মার্কেট লুট হয়নি গত 1.5 বছর। আপনি কি নিশ্চিত হয়ে বলতে পারবেন যে এখনো যে শাসন ব্যবস্থার মধ্যে আমরা এসেছি, নির্বাচনের ভেতর থেকে সবকিছুই কি খুব স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে কালকে এই যে বিসিবি নিয়ে যেটা হলো, এটা কি প্রত্যাশিত? জুলাইয়ের সাথে এটা কি প্রত্যাশিত? আমরা পাপনের যে সমালোচনাটা করেছি, আজকে সেম সমালোচনা করার মতন গ্রাউন্ড তৈরি হচ্ছে না। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে আরও একবার, জনাব আবু হায়না রাজ্জাক, আপনার কাছে একটু আসি। শরীফুজ্জামান শরীফ ভাই যেটা বললেন বিসিবির কথা, এর আগে আমরা দেখেছি সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়ে গতকালকে বিসিবিতে আমরা দেখেছি যে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব মাধ্যমে সাধারণ মানুষ সমালোচনা করছে যে দলীয়করণ করা হচ্ছে। এই বিষয়টি কি আসলেই দলীয়করণ হচ্ছে? বাংলাদেশে এইটা যদি নিয়ে প্রশ্ন করে আর আলোচনা করে, তখন আমার কাছে এটা আশ্চর্য মনে হয়। বাংলাদেশে এইটা এইভাবে চলে আসছে 55 বছর। 55 বছর। আপনি একটা চিন্তা করবেন, আপনি যদি ভালো জিনিস চুজ করতে হয়, ভালো জিনিস চুজ করতে হলে তো আপনার সামনে ভালো জিনিস রাখতে হবে। আপনি যে পছন্দ করবেন, আপনার কাছে ওই যে শরীফেরটাকে পচা আমের কথা বললো বোধহয়, এখন মনে করেন এনে 5টা আম রাখছেন, একটা হলো 10% পচা, একটা 20%, 30%, 40%, 50% পচা রাখছেন। এর ভিতরে 10%, 20%, 30% আউট, তারা নমিনেশন পাবে না। নমিনেশন পাচ্ছে 40% পচা আর 50% পচা। তো একটা দল থেকে যখন আপনি 50% পচা একটা লোকরে চুজ করেন, হ্যাঁ, আর একটা দল তার দলের থেকে 40% পচা চুজ করলো, আপনি কাকে ভোট দিবেন? যাকেই দেন তো আপনি পচাকে দিচ্ছেন। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে আমরা প্রার্থী হিসেবে চুজ করি কাদেরকে? ব্যতিক্রম কিছু লোক ছাড়া। আবার কিছু আছে সুপার এডুকেটেড, সুপার কিন্তু তারা মন মানসিকতায় মানে একটা রিভার্স। সুতরাং সব কিছু আপনাকে প্রথমে আপনি চুজ করবেন কোত্থেকে, তারপরে আসলো যে যাদেরকে চুজ করা হয়েছে তারা যাতে কোনোভাবে ফেল না করে, সেটার জন্য আমাদের 55 বছর যাবত ইঞ্জিনিয়ারিং কম বেশি আছে, সে ইঞ্জিনিয়ারিং করে আনা হয়। সুতরাং আমাদের চুজ করার জায়গাটাই আপনি যদি আপনি দেখেন না যে কত এডুকেটেড, কত কোয়ালিফাইড লোক, কোন লোকগুলোকে নমিনেশন দেওয়া হয় দলীয়ভাবে, যদি আপনি চিন্তা করেন সেই দলেই কিন্তু অনেক ভালো ভালো ত্যাগী, শিক্ষিত সবই আছে। কিন্তু নমিনেশনের বেলায় আপনি যখন চুজ করতে দেন আমাকে, আমি তো ভোটার, আমি চুজ করবো, আমি ভোট দিতে গেলে এইগুলোর ভিতর থেকে তো কাউকে দিতে হবে। এখন আসেন আবার ভালো জায়গা যদি যান, ওই যে আমরা আগে আলাপ করতেছিলাম শরীফ ভাইয়ের আমি, ডক্টর কামাল হোসেন অনেক লোকের সাথে ফেল করছে, এমন বহু লোকের সাথে ফেল করছে, আমি চিন্তা করলে মাথাটা গরম হয়ে যায়। ডক্টর কামাল সাহেব কি অযোগ্য? কিন্তু পাস তো সেই লোক করছে।
তাহলে আপনি চুজ করতেছেন কাদের, সেটা একটা বিষয়। এই রাষ্ট্র আপনি কিভাবে ঠিক করবেন? এবার আসেন, যেমন শরীফ ভাই বলল দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে আজকে, ইউনূস সাহেব যে সমস্ত কর্মকাণ্ড করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দুইটা ওয়ে থাকে, একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। ইন্টারনালটা কি? ইন্টারনাল হল যে আপনার দেশের জনগণের স্বাধীনতা, তার নির্বাচনী অধিকার, তার ভোটের অধিকার, আয়নাগর থাকবে না, বিনা বিচার হত্যা থাকবে না, এবং 57 জন মিলিটারি অফিসার মারা যাবে না। যেদিন দেশে এই ঘটনাগুলো ঘটে গেছে সেই দিনই কিন্তু দেশের সার্বভৌমত্ব শেষ হয়ে গেছে। একটা স্বাধীন দেশে 57টা সার্ভিং অফিসার মারা যায়, এবং সেটা নিয়ে এই যে আমরা এত আলোচনা করতেছি যে ইউনূস সাহেবের 1.5 বছর, ইয়েস ভালো নয়। আপনি আসেন আগে সার্বভৌমত্ব শেষ করি। তাহলে আমি এক্সটার্নাল বললাম এইগুলো, আর ইন্টারনাল আর এক্সটার্নাল কোনটা? আমার দেশে যখন 10 লক্ষ রোহিঙ্গা ঢুকলো, গোটা দেশের সব রাজনৈতিক দল পর্যন্ত নীরব ছিল। আজও কিন্তু ডক্টর ইউনূস তো বলেছিলেন যে সামনের ঈদ রোহিঙ্গারা তাদের ডক্টর ইউনূস বলছিল, ভালো কথা, আমি তো অস্বীকার করি না। কিন্তু 1 বছর তো আমরা সেটা দেখিনি। ডক্টর ইউনূস ফেল করছে, সেখানে ডক্টর ইউনূস নিজের স্বার্থে আসছে। সে তো 1.5 বছর ছিল, আমি তার সাফাই গাচ্ছি না। 1.5 বছর কি এটা করা যেত না? হ্যাঁ, কথাটা শেষ করতে না দিতে হবে না ভাই। জি প্লিজ, শিওর প্লিজ। সে পারে নাই, ব্যর্থ, সেজন্য তো চলে গেছে। আমরা ডিপ স্টেটের কথা আনছি, তারা নাকি 29 সাল পর্যন্ত থাকতে পারতো, সে তো চলে গেছে, ব্যর্থ। কিন্তু আমার সার্বভৌমত্বের কথা যখন আসছে, তাহলে আমরা আলাপ করতেছি ইউনূস সাহেবের 1.5 বছর নিয়ে। তার আগের 15 বছরটা কি আমাদের ইতিহাস থেকে মাইনাস হয়ে গেছে? আপনি দেখেন তো সব চ্যানেলে আলাপ হয় কোনটা নিয়ে? ইউনূস সাহেবের 1.5 বছর। অফকোর্স ইউনূস সাহেব আজকে যদি মনে করেন তার অবহেলার কারণে 150 হামের লোক শিশু মারা গেছে, এটা কি আমি মানব? আমি কি এটা কি সাপোর্ট করব? অফকোর্স নট। এজন্য তাকে আজকে যদি সেই অজুহাতে আপনি ইউনূস সাহেবের মতো লোকেরা আমরা ধরি, কিভাবে দেখেন ইউনূস সাহেবরা আপনি এই অজুহাতে ধরবেন? আপনি পারবেন না। মানে শেষ করতে দেন না, আমি শেষ করতে না দিলে হবে না তো। আমি আসতেছি তো। আপনি এই যে 150 শিশু মারা গেছে আমি সাপোর্ট করব? অফকোর্স নট। কিন্তু 1400 লোক যে মারা গেল সেই চ্যাপ্টারটা ক্লোজ কেন? আমার সেই আলোচনাই নাই, আমার ওই 15 বছরের আলোচনা নাই, আমি 1.5 বছরের আলোচনা করতেছি। আজকে আপনি দেখেন 111-এর লোক গ্রেপ্তার হচ্ছে না? 111 ইস্যুতে যে লোকগুলো গ্রেপ্তার হচ্ছে আমি সাপোর্ট করি, ইয়েস করেন। আপনার দল মাইনাস করতে চাইছেন, এটা রাষ্ট্রদ্রোহিতা শামিল। কিন্তু 111 থেকে আজকে যে নতুন সরকার আসলো, তাহলে 111-এর ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে, 1.5 বছর নিয়ে আলোচনা হচ্ছে, ওই 15 বছর কোথায়? 1400 লোকের মারা যাওয়ার বিচার তো চলছে, কোথায় আলোচনাটা? কোথায় আলোচনা হচ্ছে? কোথায় কি আলোচনা হচ্ছে? আপনি গুম অধ্যাদেশ আপনি বাতিল করে দিলেন, আপনি বলতেছেন বিচারে ঢুকাইছেন। বিচারে কি ঢুকাইছেন? এখানে কি বলা হচ্ছে? আমরা এটাকে আরো সংশোধন করে নিয়ে আসবো, তার মানে এটা বাতিল 30 দিনের মধ্যে যদি না হয়। আপনি আসেন বিচার বিভাগের যে স্বাধীন বিচারক নিয়োগের যে অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল। এই যে বাতিল করে দিলেন, এটা কি রাষ্ট্রের জন্য ক্ষতিকর? আমি চ্যালেঞ্জ করে বলছি রাষ্ট্রের জন্য ক্ষতিকর না। এটা কি দেশের সাধারণ লোকের জন্য ক্ষতিকর? না। এটা কি দেশের জন্য ক্ষতিকর? না। এটা ক্ষতিকর কার জন্য? যারা ভাবেন যে আমি রাষ্ট্র ক্ষমতায় যতক্ষণ আছি, বিচার ব্যবস্থা হোক, দুর্নীতি কমিশন হোক, আমার বিরুদ্ধে স্টেপ নিতে পারবে না, আমার পছন্দ মতো বসাবো, সে কারণে এগুলা বাতিল করা হচ্ছে। আপনি নিজে যদি ট্রান্সপারেন্ট থাকেন, আপনি দেশকে যদি ভালোবাসেন, আমার আইনে তো কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না আমার আইনে কি আসে যায়? আমি একটু সময় দিতে, আমি তাকে আপনার অনুমতি নিয়ে তাকে 30 সেকেন্ড একটু সময় দিতে চাই। যে আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি একটু বলতে চাচ্ছি যে রোহিঙ্গার বিষয়টা বললেন না, রোহিঙ্গাটা আমাদের অনেকে আমরা ভুলে গেছি। রোহিঙ্গাদের আসার ব্যাপারে পুরো দায়টা আমরা সেই সময় আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিই, কিন্তু আমরা ভুলে যাই যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল একটা দাবি তুলেছিল। 2017 সালের 28 আগস্ট বেগম খালেদা জিয়া তখন লন্ডনে, তিনি সেখানে একটা প্রেস কনফারেন্স করে দাবি করেছিলেন সীমান্ত খুলে দিতে হবে, রোহিঙ্গাদেরকে জায়গা দিতে হবে। রাজনৈতিক দলগুলো এবং আন্তর্জাতিক চাপের কারণে রোহিঙ্গাদেরকে এখানে আসতে দেওয়া হয়েছিল। ওই মুহূর্তে এই যে দাবিটা তোলা, এটা যেমন যৌক্তিক ছিল, বাংলাদেশের ওই ভূমিকাটা মানবিক ছিল, কিন্তু পরবর্তীকালে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের যে ধরনের রোলটা থাকা দরকার ছিল সেটি করেনি। আরেকটা জিনিস বললেন বিচারের ক্ষেত্রে, বিচার তো 1400 লোকের বিচার তো আমরা চাই, কিন্তু বিচার নিয়ে যেভাবে বিচারকে পণ্য বানানো হয়েছে, আপনি হুকুমের আসামি হিসাবে একটা দেশের প্রধানমন্ত্রী অবশ্যই তার রেসপন্সিবিলিটি আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আপনি এই গণহত্যার জন্য
পুলিশের যিনি প্রধান তাকে আপনি রাজসাক্ষী বানালেন, আর থানার কনস্টেবলকে আপনি আসামি করছেন, ওসিকে আসামি করছেন, এটি নিয়ে কি প্রশ্ন উঠেছে? আমরা প্রশ্ন তুলেছি। একটা ঘটনার, একটা গণহত্যার পর সেই দেশের পুলিশ প্রধান কিভাবে রাজসাক্ষী হয়, কনস্টেবলের ফাঁসি যিনি হয়, নির্দেশ পুলিশ দিয়েছেন তিনি কিভাবে রাজসাক্ষী হয়? সে কিভাবে রাজসাক্ষী হয়? রাজ্জাকি ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, এই প্রশ্ন কি আপনারা তুলেছেন? হ্যাঁ, আমরা তুলেছি সেই কথা। তাহলে শোনেন, সেটিও আমি বলতে বলি হবে। এই প্রশ্ন 1400 কথা বলতে হবে, আমি এটিও বলছি বলতে এই প্রশ্ন তুলছি, আমি বলছি আপনার সার্বভৌমত্বের প্রশ্নে সার্বভৌমত্বটা আনলাম। যে আপনি আমি যে কোনো আপনার ফর্মে, কাছে- আমি আপনার যে কোনো কাছে ফর্মে আপনি আরেকটি 10 লাখ প্রশ্ন রাখতে রোহিঙ্গা চাই। ঢুকাই জনাব, দিবেন, এটা আমার আবু হুরায়রা সার্বভৌমত্ব। রাজ্জাককে আমি জি। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। বলেন। আপনি যেটা বলছিলেন যে 1400 লোকের মৃত্যুর ঘটনা, আমরা তো দেখেছি যে গতকালকে সাবেক স্পিকার শিরিন শারমিন তাকে সেই 1400 লোকের একজন লালবাগে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেই তাকে সেই মামলায় তাকে দেখেন, এটা গ্রেফতার কিন্তু করা আমি হয়েছে। বলি, এটা কিন্তু- আমার প্রশ্ন যে তাকে কেন এই অভিযোগে অভিযুক্ত করা হলো? তার বিরুদ্ধে তো অভিযোগ আনা যেত যে তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন সেই করতে জায়গাটা আসি, পারেননি। কিন্তু এটা কিন্তু আবার একটা নতুন সাবজেক্ট আসলো। এতক্ষণ কথা যে সার্বভৌমত্ব নিয়ে, যে আমি এখন এই একজন- প্রশ্নটার আপনি যেহেতু উত্তর- একজন আইনজীবী, এই আমি আপনার প্রশ্নটার কাছে এই উত্তর বিষয়টা দিচ্ছি একটু আমি। জানতে চাই, আমি বুঝতেও আপনাকে চাই। বলি, যেমন ধরেন জেনারেল মাসুদউদ্দিন আহমেদ, তাকে গ্রেফতার করছে কি নিয়ে জানেন? কি বিয়ে? মানব পাচার আইনে, জানেন তো? জি। তো মানব পাচার আইনে তারাই আপনি গ্রেফতার করলেন। আচ্ছা, এই যে জেনারেল মাসুদ আহমেদ, ইনি কিন্তু একটা সাধারণ লোক না। আমরা মুখে যত কথাই বলি, উনি একজন জেনারেল ছিলেন, উনি অনেক রোল প্লে করছেন বিভিন্ন সময়, 111-এর সময়ও, এবং উনি একজন এমপিও হয়েছিলেন। দে আর নট সিম্পল ম্যান। এবং এই সিম্পল ম্যানদেরকে এই সমস্ত মামলা আটক করে আপনি রাখতে পারবেন না, জামিন দিতে হবে 2 দিন আগে আর পরে। কারণ আমরা তো কোর্টে কাজ করি, মানব পাচারের মামলা ওইখানে আদালতে বহু আছে, তারা বহু লোক জামিনে আছে। কিন্তু ধরার পর আমাদের কাছে বার্তা আসলো কি? 111-এর কুশীলভ। তো 111-এর কুশীলভ হিসেবে আপনি তাকে গ্রেফতার করতে পারছেন না কেন? যেমন এরপরে কথা আসছে তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, তাকে নির্যাতন করছে। অফকোর্স আপনাকে ভাবতে হবে যে জিয়াউর রহমানের পরিবার, বঙ্গবন্ধুর পরিবার, এটা কিন্তু বাংলাদেশ সিম্পল একটা পরিবার না রে ভাই, এটা একটা সাধারণ পরিবার না। তারা দেশ চালাইছে, বহুকাল ধরে তারা রাজনীতির ভিতরে আছে, তাদের লক্ষ লক্ষ সমর্থক আছে। সেই লোকগুলাকে যখন নির্যাতন করে কেউ, সেই নির্যাতনের কথা এখন আসতেছে, কিন্তু সেই নির্যাতনের গ্রাউন্ডে তাকে গ্রেফতার করতে পারছি না কেন আমরা? আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। সেটা আমিও আপনার কাছে এটা জানতে চাই যে গ্রাউন্ডে কেন তাকে ইয়েস, আমি তাকে মানব পাচার করে, এরকম মানব পাচার আদম ব্যাপারী যত আছে বাংলাদেশে, সেই স্ট্যাটাসে নিয়ে গেছে। ইনি তো সেই হেভিওয়েট, সেই লোক না এই জেনারেল মাসুদউদ্দিন। সুস্পষ্টভাবে বলতে হবে কি, 111-এর সময় রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করেছে, রাজনীতি ধ্বংস করার, 2টা দলের রাজনীতি ধ্বংস কিংবা পারিবারিক রাজনীতি ধ্বংস করার জন্য, বিলীন করার জন্য এরা ছিল কনস্পিরেটর। সেই হিসাবে কই সেই কথাটা এখনো কেন আসে না? এইটি আমার প্রশ্ন। এই যে শিরিন শারমিন চৌধুরীকে আপনি বললেন তাকে গ্রেফতার করছে, তাকে আপনি হত্যা মামলায়, কি উত্তরায় মামলা, অমুকখানে মামলা, তমুকখানে মামলা, এ তো সেই গয়রহ মামলা, কালকে বাদে পরশু জামিন পাবে। ফর এক্সাম্পল, আমি ব্যক্তিগতভাবে শিরিন শারমিন চৌধুরীর কথা বলছি। আমি তার সাথে একসাথে 3 বছর একটা চেম্বারে কাজ করেছি, ব্যারিস্টার আমির ইসলাম সাহেবের চেম্বারে। শি ইজ আউট অ্যান্ড আউট একটা জেন্টল মহিলা, এবং সে অত্যন্ত এডুকেটেড। তারপর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি জানি, আমার মনে হয় এরাও জানে, সবাই অনেক সুনামধন্য রাজনৈতিক পরিবারের মেয়ে। সে কোনো সন্দেহ নাই, সে ট্যালেন্টেড, সব কিছু ছিল। আবার স্পিকার, তিনি মেধাবীও ছিলেন। এই তো বললাম, মেধাবীও ছিলেন। আপনি তাকে করছেন, গ্রেপ্তার করছেন, এটা আমার কাছে মনে হয় উনি যে 2 মাস বা 3 মাস পর হোক উনি জামিন পাবে, এ ব্যাপারে আমার বিন্দু মাত্র ডাউট নাই। কারণ আমরা তো রাজনীতিতে কীভাবে চলতেছে, এখন কোন ধারায় যাচ্ছে আমরা দেখতেছি। ইতিমধ্যে বহুজনই জামিন পেয়েছেন। আমার কাছে মনে হয় তাকে জামিন দিলেই সে বৈধভাবে বসবাস করবে। কারণ এখন যে লুকায়া ছিল, ওখান থেকে যদি বের হয়ে আসে, মুভ করে, ওই কথাটা থেকে যাবে। যেমন সাবের হোসেন চৌধুরী সাহেব জামিন পেয়েছে না, নোবডি ইজ রেজিং এনি কোশ্চেন। সুতরাং আলটিমেটলি এই শিরিন শারমিন চৌধুরী রাজনীতিতে আসবে, এবং তাকে আমার ধারণা যে সে জামিন পাবে, আজকে না পাক, 2 মাস পরে পাক, 3 মাস পরে পাক, তখন সে ক্লিয়ার হয়ে গেল যে ইয়েস আমি ফ্রি মুভ করব। তা নাহলে আপনি যেভাবে লুকানো ছিল ওনাকে লুকাইয়েই থাকতে হইতো। এখন সেটাকে আপনি হত্যা মামলা, তার অপরাধটা কি আমি জানি না, এখন রাষ্ট্রদ্রোহী কিনা কিংবা কি করছে স্পিকার, সেগুলো ভিন্ন প্রেক্ষাপট। আপনি তো এই লেভেলের মানুষকে, এখন আমি ওই চ্যালেঞ্জও করি না উনি হত্যা করছেন কিনা, হুকুম দিচ্ছেন কিনা সেটা, কিন্তু আমার কাছে মনে হয় আমার রাজনীতি যে চেঞ্জ হতে যাচ্ছে যে ধারায়, তাতে
আমার কাছে মনে হয় এই লোকগুলোকে যদি আপনি রাজনীতিতে রাখতে চান ক্লিন ইমেজ হিসেবে, আমরা এর আগে অনেক কথা পাইছি আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক খোঁজে, তো এই ক্লিন ইমেজের লোক সে একজন, কোনো সন্দেহ নাই। আমার মনে হয় কয়েকদিন কাস্টডিতে থাকলে পরে তারপর যখন জামিন পাবে তার ফ্রি মুভ করার বৈধতাটা এই সরকারের মাধ্যমে পাবে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে। জনাব এম এ আজিজ, একটু আসতে চাই আপনার কাছে। আপনি কি মনে করেন যে 2/3 মেজরিটি একটি অভিশাপ? কারণ এই যাবৎকালে ঐক্যমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার তিনি একথা বলেছেন যে 2/3 মেজরিটি হলো একটি অভিশাপ। জনগণ যে ভোট দিয়ে 2/3 মেজরিটি দিল সেটি কিভাবে অভিশাপ হয়? উনি যেটা বলার চেষ্টা করছে, আমাদের যে সরকারগুলো 2/3 মেজরিটিতে আসছে তারাই কিন্তু আসলে সরকার চালাতে পারে না ঠিক মতো, অঙ্গবোধ থেকে এটা হয়েছে। তবে বদিউল আলম মজুমদার তিনি মেজরিটি ছাড়াও তো আপনি সরকারে আসতে পারবেন না, মানে সরকার আসলে কি অভিশাপ এটা? না, ধরেন একটা দল 138টা সিট পেল বা 48টা সিট পেল, আরেকটা নিয়ে 151 হলেই তো গভর্নমেন্ট ফর্ম করতে পারে। তো সেটা হয়তো অনেক সময় ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। 2/3 মেজরিটি, আমার কথা হচ্ছে 55 বছরের দেশের যে অবস্থা, এখনো তো আমরা গণতান্ত্রিক সংস্কৃতিটাই দাঁড় করতে পারি নাই। এটা আমি যেটা বলতেছি, আমরা জাতিই গঠন করতে পারি নাই। কারণ আমাদের দেশে ইংরেজি বাংলা মিলে প্রায় 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়। সেই চিন্তার থেকে কেউ বেরোতে পারে না, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। 12 প্রকারের চিন্তা করি, যার ফলে আমাদের ভিতরে এত বিভক্তি। আবার আমাদের মুসলমান সেক্ট, এটা তো গুগলে সার্চ দেন 73টা প্রকারের মুসলমান আছে, এক হবে কী করে? যার ফলে ওআইসি ফাংশন করে না। আমি এই জন্য বলছি যে আপনার 2/3 মেজরিটি পাওয়ার দোষ না, দোষ হচ্ছে গণতান্ত্রিক চর্চাটা হয় না। যেমন ধরেন শরীফ ভাই প্রশ্ন তুললো, রাজ্জাকি ভাই প্রশ্ন তুললো, আমিও প্রশ্ন তুলতে চাই। ধরেন ক্রিকেট বোর্ডটা যে গঠন করা হলো, এখানে মোটামুটি এক পরিবারের আত্মীয় চলে গেছে না? প্রশ্ন তো উঠবে, প্রশ্ন তো উঠতে হবে, উঠবে। আচ্ছা, 2, বাংলাদেশে বাপের পোলা অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বামীর বউ আর বাপের পোলা। হ্যাঁ, আমি কই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তাকে সরানো হলো, তাকে নিয়েও আলোচনা আছে, কিন্তু তাকে তো টেলিফোন করলে ভাই আমাদের লোক দেবো, সে চলে যেত রিজাইন করে। এখন তাকে নিয়ে তো বলা হচ্ছে মব সন্ত্রাস, রাষ্ট্রীয় মব সন্ত্রাস হয় না এটা আমি জানি, কারণ বাংলাদেশ ব্যাংকে আমার আত্মীয় আছে জিএম, সে ওখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ থেকে শুরু করে 10-12 প্রকার সংগঠন আছে, সবাই তার বিরুদ্ধে দাঁড়ায় গেছিল। তো ওইটা ওই কাকতালীয়ভাবে যখন তার চাকরি দেখছে নাই, সবাই তার কাছে আগায় গেছে, এটা তো আগে গেল। তারপরে ব্রিটেনের বাংলাদেশের যে রাষ্ট্রদূত, তাকে আপনি ব্রিটেনের আপনি এয়ারপোর্টে নেমেই বলে দিলেন ওর চাকরি নেই। বলেন, একটা এভাবে হয়? একটা আপনি তাকে কল করেন, রাখবেন না? সরকারে আইছেন, আপনি রাষ্ট্রদূত দিবেন, আর একটা সমস্যা নাই। হ্যাঁ, রাজ্জাকি ভাই দিলেন, আমারে দিলেন, শরীফ ভাই দিলেন, সমস্যা নাই, যারে খুশি দেন। সরকারে আসছেন, আপনার লোক, বিশ্বস্ত লোক লাগবে, দেন আপনি। কিন্তু আমার বক্তব্য একটা জিনিস ছিল, কিন্তু বাইডেন যখন ছিল, প্রধান ছিল, মানে রাষ্ট্রপতি ছিল আমেরিকার, তখন তার ছেলে ওই দেশে তো আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি সম্প্রতি দেখেছেন এবং জেনেছেন নিশ্চয়ই, আসিফ নজরুল সাবেক উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে দেশের বাইরে যে চুক্তিগুলো করা হয়েছে সেই বিষয়ে তিনি কোনো কিছু জানতেন না, মানে সরকারের ভেতরে থেকে তার নিয়ন্ত্রণ নেই। এই বিষয়টি কি আসলে বিশ্বাসযোগ্য? এখানে রাজ্জাকি ভাই ভালো বলতে পারে, তবে আমার বক্তব্য হচ্ছে, আমি যেটুকু জানি, যখন চুক্তি করছে এটা ভেটিং লাগছে না। অবশ্যই ভেটিং, অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের ভেটিং, আইন মন্ত্রণালয়। আসিফ নজরুল জানে না কেমনে? যদি এটি সত্য হয় উনি বলবেন, সত্য হয় তাহলে তো উনি মিথ্যা কথা বলছে। আবার জুলাই সনদ, আমি তো বলছি, আপনাদের কালের কণ্ঠে ছাপা হয়েছে, অনেক আমার কাছেও বলছে রাষ্ট্রপতি, অনেক আপনার জানে না, রাষ্ট্রপতি জানে না, তার নামে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। তো তাহলে এটাও তো স্ক্যান করা, যেগুলো প্রজ্ঞাপন জারি হয় নাই ওগুলো অন্য ওই ইস্যুতে সরকার নতুন করেও প্রজ্ঞাপন চাইলে দিতে পারে, বা আইন পাশ করলে, সংসদ আছে এখন অধিবেশনে, ও সংসদে পাশ হতে পারে। কিন্তু যেগুলো স্বাক্ষরিত না, যেগুলো ভুয়া, ধরেন এই যে আগে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার 3 মাসের SSF গার্ড VVIP হিসাবে মর্যাদা ছিল, উনি করছে 1 বছর নিয়ে নিয়েছে ইউনুস সাহেব, কেউ জানে না।
এবং আপনি ওয়েবসাইটে যান পাবেন না, কিন্তু না, আমার ভয় কাছে কিসের দুটোই আসলে? আছে, আমার কাছেই দুটো আছে। না, ভয় কিসের আসলে? 1 বছরের জন্য কেন নিলেন? অপকর্ম তো কম করেননি। আমি আগে টেলিভিশনে বলছি, এখনো 2-1টা শুনে রাখেন। আপনার আদেশে বাংলা গভর্নমেন্ট ব্যাংক হয়েছে, সেই ব্যাংকে উনি কায়দা করে, আমেরিকান কায়দায়, অর্থাৎ ডাইরেক্ট নিজে পকেটে পয়সা নেয় না, ঘুরায় খাইছে ইউনুস। আপনি শোনেন কেমনে ওই গ্রামীণ ব্যাংক আদেশ দিয়ে অন্য ব্যাংকের মতোই একটা ব্যাংক হয়েছে, গভর্নমেন্টের ফান্ডে হয়েছে। হ্যাঁ, সেইটাতে এক হলো 67 বছরে রিটায়ারমেন্ট ছিল, ওটা মানে নেই, সেটা আলাদা কথা, সুপ্রিম কোর্টের প্রতি গেছে আলাদা কথা। কিন্তু এটাকে ক্ষুদ্র ঋণ সংস্থা বানায়া উনি 666 কোটি মাফ করে দিছে। গ্রামীণ ফোন 4000 কোটি টাকা মাফ করে দিছে। আপনার উনি তো বিশ্ববিখ্যাত নোবেল লরেট, সারা বিশ্বের 3-0 থিওরি চালায়। তো উনি এখানে যে আমার মেয়ে তো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করে, সে তো আপনার বেনিফিটের 5% পায়, বেনিফিট পায় অটো সিস্টেমে। উনি দেন না কে? উনি দেন না, তার জন্য তো 6 তলা উঠছে আর নামছে। আর আমি একটা রাম ছাগল, আমি তার বিশ্ববিখ্যাত জাতীয় সম্পদ মনে করে তার পক্ষে টকশো করতে গিয়ে আমি হ্যাকেল হয়েছি, এবং তার পক্ষে আমি লিখেছি, রেকর্ড আছে, আমার রেকর্ড আছে, তার পক্ষে লিখেছি। এখন তো দেখতেছি যে একমাত্র শেখ হাসিনাই বুঝছে, শেখ হাসিনা চিনছে সে ইউনুসকে, আমাদের মতো রাম ছাগল কেউ বোঝে নাই, হ্যাঁ তো বুঝছে। আপনি যান দিয়ে বাড়ি যান, বলা হয়েছে, আগে বলছে তার পক্ষের লোকরা এসে বলছে না অনেক বিশ্ববিদ্যালয় ছিল, তারটা তো দেয় নাই। এখন দেখা গেছে 22টার মতো এখনো অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে, তারটাতে অনেক অল্প পয়সায় আপনার আছে যে আপনার ঢাকা শহরে কোনো ইউনিভার্সিটি নিতে হলে 5 কোটি টাকা জামানত দিতে হবে। উনি এটাকে কায়দা কানুন করে 2 নম্বরই করে 1.5 কোটি টাকা দিয়ে ওইটা বিশ্ববিদ্যালয় নিচে, তাও পক্ষে গ্রামীণ, ওনার নামে না, ইউনুস মেডিকেল, ইউনুস নার্সিংহোম, ওই দিয়ে বাড়ি যান, পুরোটা মিরপুর কিনে ফেলাইছে, সে টাকা আসলো থেকে। এগুলো তদন্ত হতে হবে তো। তার এছাড়া বহু আছে, সে এমন আছে যে আপনার ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট এজেন্সি, ম্যান পাওয়ার পর্যন্ত এটাও নিছে সে, তার তো বহুত ফিরিস্তে আছে। আবার বিদেশের নাগরিক, এই যে যত আপনার সংস্কার কমিশন বলেন, ঐক্যমত কমিশন বলেন, যত কমিশন বলেন, আমার কাছে লিস্ট ছিল নাম, আমি পড়ে শোনাই দিছি। 17 জন আছে বিদেশি নাগরিক। আমি তো এই সরকারকে, ইউনিসের সরকারকে বলতাম এটা বর্গিত সরকার, এটা তো দেশের সরকার না, সবগুলো বিদেশি নাগরিক, নিয়ন্ত্রক যারা সব বিদেশি। এটা আসছিল লুটপাট করার জন্য, লুটপাট করে ফেলছে। এখন আমি সরকারকে প্রশ্ন করব যে ইউনিট সরকারের বিরুদ্ধে যতগুলা অলরেডি উকিল করছে, ধরেন 111-এর কুশীলবদের আমি একটা পত্রিকা দেখলাম, প্রথম আলোতেই দেখছি, অলরেডি 113 জন আইডেন্টিফাই হয়েছে, পাওয়া গেছে। এখন আপনার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুদকে অভিযোগ পড়ছে, তা তদন্ত না করলে তো আমরা কথা বলবো, অবশ্যই কথা বলবো, চোরকে পক্ষে থাকা। ধন্যবাদ আপনাকে। জনাব শরীফুজ্জামান শরীফ, কিছু একটু বলতে চাচ্ছিলেন আপনি? প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের এখানে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। নির্বাচনের আগে আমাদের প্রধান উপদেষ্টা, বারবার তার নামটাই আসে, তিনি কিন্তু বলেছিলেন যে তরুণরা যে দলটি করেছে তারা পার্লামেন্টে আসবে, অর্থাৎ তার একটা ডিজাইন আগের থেকেই ছিল, এবং তিনি সেই ডিজাইন অনুসরণ করে কাউকে পার্লামেন্টে বিশেষ স্পেশাল কেয়ার দিয়ে তাদেরকে পার্লামেন্টের মেম্বার করা হয়েছে। তা না হলে নির্বাচনের আগে দেশের প্রধানমন্ত্রী তিনি বলে দিতে পারেন না যে কে কে নির্বাচনে আসবে। সুতরাং এই নির্বাচনে এদিক সেদিক হয়েছে, প্রকৃত জনমতের প্রতিফলনটা এখানে হয়নি। সেকেন্ড জায়গাটা হলো যে আমাদের এখানে আলোচনায় আসছে যে সিটি কর্পোরেশনের যে প্রশাসক, এটাকে আমি পারফেক্ট মনে করি। আমলাদের হাতে থাকার থেকে রাজনীতিবিদের হাতে থাকাটা ইম্পর্টেন্ট, পাবলিকের সার্ভিসটা বেশি হয়। ঢাকায় অথবা ঢাকার বাইরে যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন, খোঁজ নিয়ে দেখেন, তিনি যে দলেরই হন না কেন, এটি শুধু বিএনপির কথা বলছি না, জামাত হোক, অন্য পার্টি হোক, একজন পলিটিশিয়ান যখন দায়িত্ব নেয় তার বাড়ির দুয়ারটা সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে, পাবলিক যেতে পারে। কিন্তু যখন আপনি আমলাদের হাতে দেন, 9টা 5টার বাইরে তাদের কাছে যাওয়ার সুযোগটা হয় না। তবে অনন্তকাল এই যে পলিটিশিয়ান প্রশাসক নিয়োগের এটি চালানো ঠিক হবে না, নির্বাচনের দিকে যেতে হবে। আমাদের ডক্টর ইউনূসের কথা বলা হচ্ছে, রাজ্জাকী ভাই বলেছেন, আমি তার সাথে একমত,
আমাদের এখানে 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ড, এটাও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত। সীমান্তে হত্যাকাণ্ড, আমাদের ওই যে কি বলে ফেলানি হত্যাকাণ্ড, এটাও যেমন আঘাত। আবার আপনি অনন্তকালের জন্য একটা দেশের সাথে আমাকে দাসখতের আটকে ফেললেন। আমাদের এখানে আপনি যে চুক্তিটা করেছেন, বাংলাদেশকে অনন্তকাল এটিকে ভোগ করতে হবে। এটি কিন্তু 2 বছর 3 বছরের জন্য না। যে কাজটা আপনি করে দিয়ে গেলেন, ডক্টর ইউনূস করে দিয়ে গেল, বাংলাদেশকে এটার জন্য 100 বছর এটার জন্য সাফার করতে হবে। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কাজটা করার জন্য না। আপনি বলতে ডক্টর ইউনূস তিনি তার একেবারে হাসির আড়ালে যে এই ধরনের ঘৃণা তার মধ্যে ছিল, বাংলাদেশের গত 1.5 বছরে তিনি যে কাজগুলো করেছেন। এখন রাজ্জাকি ভাই বলছেন তার আগেরটা, তো আমি তাকে বলবো যে মানুষ কিন্তু বলে যে আপনার এই যে ড্রেসটা পরেছেন তার আগের ড্রেসটা কিন্তু সুন্দর ছিল। মানুষ বলে না তার আগেরটা, 9টার আগেরটা কিন্তু ভালো ছিল। এখন আপনি যদি বলতে চান প্রত্যেকটা ঘটনার আগে তার আগেরটা, তারপর আরেকজন এসে বলবে তার আগেরটা, তাহলে আমাদেরকে করতে হবে। আমরা তো ভালো কিছু করার জন্যই তো জুলাইটা করেছিলাম। শেখ হাসিনা খারাপ বলেই তো তাকে আমরা তাড়িয়েছি, আওয়ামী লীগ খারাপ বলেই তো তাকে তাড়িয়েছি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো সামনে আনলেই যদি বলি যে হাসিনারটা কেন, হাসিনা খারাপ ছিল বলে তো তাকে তাড়িয়েছি, সেই কারণে তো আমরা বিদেশিদেরকে ডেকে এনে এখানে বসিয়েছি। কিন্তু বিশ্বাসের যে জায়গাটা, ডক্টর ইউনূসকে আমরা এখানে তার ট্যাক্স মওকুফের কথা বলি, আসল জায়গাটা আমরা হাত দেই না। তার যে গ্রামীণ ব্যাংক 15-25% তো এটা পাবলিক শেয়ার ছিল, সেখান থেকে তিনি 15% নিয়ে নিয়েছেন। আবার 5% নামাইছে, সেখান থেকে নিয়ে নিয়েছে। তার অর্থ কি জানেন? একটা ব্যাংকের তার কত টাকা, এবং সেখান থেকে তিনি যে 15% আবার নিয়ে গেলেন, কত হাজার কোটি টাকা তারা নিয়ে গেলেন। আমরা কিন্তু তার ট্যাক্সের কথাগুলো বলি, কিন্তু একটা ব্যাংকের যে তার যে সম্পদ, সেখান থেকে 15% চারটিখানি কথা না, হাজার হাজার কোটি টাকা তিনি কলমের এক খোঁচায় নিয়ে নিয়েছেন। তিনি এসেছিলেন কেবল নিজে নেওয়ার জন্য, এবং আমাদের সামনে কতগুলো কথা বলেছেন। হ্যাঁ, তার যথেষ্ট যোগ্যতা আছে, আন্তর্জাতিক সংযোগ আছে, এগুলো তিনি কি ব্যবহার করেছেন আমার দেশের জন্য? না, তিনি কেমন কথা বলেছেন, মিষ্টি কথা বলেছেন। এই যে তরুণদের মধ্যে যেটা তিনি করে দিয়ে গেলেন, আমরা এনসিপির যে সমালোচনাটা করি, আমি তো এনসিপিকে দোষ দিব না, আমি দোষ দিই তাকে। তিনি এই ছেলেগুলোকে নষ্ট করেছেন, তার হাতে সুযোগ ছিল, তিনি তাদেরকে একজন আদর্শ বাবার দায়িত্ব হচ্ছে তার সন্তানটা যদি বিপথে যায় তার শাসন করা। মনে আছে সার্জিস আলমের ওই বক্তব্যটা, ভাইরে ভাই আগের মতন আর হবে না, 5-6 জন উপদেষ্টা বসা, সেইখানে গিয়ে 5-6 জনে চিৎকার করেছি। জি, তো এই চিৎকার করার সুযোগটা উনি দিয়েছিলেন, অথচ এই ছেলেগুলো আমাদের জন্য হিরো হতে পারত। এরা তো আমাদের হিরো, আমাদেরকে জাতিকে পথ দেখাবে, নেতৃত্ব দেবে। জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে যে 300-350 সমন্বয়ক বেরিয়ে এসেছিল, তারা আমাদের এই নেশনকে নেতৃত্ব দেওয়ার কথা না? এখন তাদের অনেককে দেখলে পাড়ার মহল্লায় মানুষ জানালা থেকে উকি দিয়ে দেখে ওই যে সমন্বয়ক এসেছে, তারপরে দরজাটা শক্ত করে আটকায়, কারণ কোনো বাড়ির ভেতরে ঢুকে মব ক্রিয়েট করে চাঁদাবাজি করতে পারে। এই যে জায়গাটা, এই জায়গাটা এদের কারণে, সম্মিলিত ব্যর্থতার কারণে এই জায়গাটা হয়েছে। ধন্যবাদ আপনাকে। যে ধন্যবাদ জনাব আবু হেনা রাজ্জাকি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যাওয়ার আগে আপনাকে একটু সুযোগ দিতে চাই যে এম এ আজিজ ভাই যেটা বলছেন যে রাজনীতিবিদদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে জনগণ একটু বেশিই পায়। আপনার কাছে কি মনে হয় যে রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতেই আছে? আমি এই প্রশ্ন ভাই বহুবার করছি। প্রথম হলো বাংলাদেশে রাজনীতিবিদ বলতে কি বোঝায়, রাজনীতির সংজ্ঞা কি রাষ্ট্রীয়ভাবে নাই, আমি চ্যালেঞ্জ করছি। কারণ আপনি রাজনীতিবিদ হবেন কিভাবে? রাজনীতিবিদ যদি ক্ষমতায় যাওয়াই লক্ষ্য হয়, তাহলে ইউনূস সাহেব রাজনীতিবিদ ছিল, শেখ হাসিনা রাজনীতিবিদ ছিল, সবাই রাজনীতিবিদ। ক্ষমতায় যেতে পারলেই যদি রাজনীতি হয়, রাজনীতিবিদ সংজ্ঞা নাই পৃথিবীতে। এই ইন্দো পাক সাবকন্টিনেন্ট ছাড়া অন্য কোনো দেশে রাজনীতিবিদ কোনো পরিচয় নাই যে আমি রাজনীতিবিদ। সেই কারণে আমি বললাম, যেহেতু রাজনীতির হাত দিয়ে শরীফ ভাই বললেন যে এই যে 11টা প্রশাসক নিয়োগ করছে, যে সেটা রাজনীতিবিদদের দিছে, ভালো হয়েছে, ভালো কথা, ধরে নিলাম তারটাই। তো আপনি রাজনীতিবিদ যদি দেন তাহলে কীভাবে দিবেন? যদি নির্বাচন হইতো তাহলে কি আপনি নিশ্চিত এই 11 জনই পাশ করতো? মানে ওই একই দল থেকে 11 জন পাশ করতো, তার তো কোনো গ্যারান্টি নেই।
সুতরাং আপনি যদি ওইভাবে দিতে থাকেন তাহলে তো সবার সাথে আলোচনা করে দিতে পারতেন। সরকারের বিরোধী দলও আছে, তাদের সাথে আলোচনা করেন। আরেকটি বিষয় শেষ করি, আরেকটি একটু 3 ছোট নম্বর করে জানতে চাই, আরেকটা জি। কথা বলছেন যে আপনি যে প্রশাসক যে নিয়োগ করবেন, প্রশাসক নিয়োগ করার বিধানই হইল বিএনপির 31 দফার মধ্যেই আছে যে কোনো কারণে যদি আদালত কর্তৃক ঘোষিত হইয়া কোনো পদ খালি না হয়, কিংবা যদি কোনো কারণে কোনো পদ শূন্য না থাকে, সেখানে আপনি প্রশাসক বসাতে পারবেন না। এখানে তো প্রশাসক ছিল, তাকে কিভাবে আপনি সরাইলেন? তারা 31 দফার মধ্যে আছে, সেই কারণে আমি বললাম। 4 নম্বর আসেন, বলা হয়েছে যে বিদেশের সাথে চুক্তি, অফকোর্স আই ডোন্ট লাইক ইট, আমি আমার সার্বভৌমত্ব নিয়ে থাকবো। কিন্তু আমরা দেখছি এই প্রসঙ্গে খলিলুর রহমান যিনি বিদেশ মন্ত্রী, উনি বলছেন যে আমেরিকার সাথে চুক্তি করার সময় নাকি বিএনপি এবং জামাতের সম্মতি বা তাদের সাথে আলোচনা করেছে। জামাত সেটা ইতিমধ্যে ডিনেই করছে, জামাতের সাথে আলাপ হয় নাই, বিএনপির তরফ থেকে আমরা কোনো বক্তব্য পাই নাই। 3 নম্বর আসেন, সম্প্রতি বলছে যে আমেরিকার কারণে আমাদের নাকি আমরা বাইরে থেকে তেল কিনবো, আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে, এমন কথা। এই কয়েকদিন আগেই খলিলুর রহমান সাহেব বলছেন যে না, এই কথা সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো বক্তব্য নাই। এখন সত্য মিথ্যা তাদের ব্যাপার। তো একটু আপনার কাছে জানতে চাই যে বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের কোনো সমালোচনা করতে গেলেই কেন তার আগের সরকারের কথা উঠছে? শরীফুজ্জামান Right, যেটা বলছেন, right. আমি 1 মিনিট একটু সময় দিতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। জি। আপনি তো 15 বছরের প্রেক্ষাপটে এই সরকারটা আসলো। এই সরকার 1.5 বছর এসে কি কি দুর্নীতি করছে, ভালো কথা, এটা যে কোনো লোকের দুর্নীতির বিচার হইতে হবে, এতে আমার এক বিন্দু মাত্র দ্বিমত নাই। কিন্তু কঠিনভাবে গুরুত্ব দিতে হবে, আর যাতে এরকম সরকার না আসতে হয় সে কারণে কি করতে হবে, সে কারণে ওইটার বিচার করতে হবে 1, আর 2, আর যাতে এরকম সরকার না আসতে পারে সে কারণে যে সমস্ত সংস্কারগুলো করার কথা জুলাই সনদের নামে, ওই একটা মাত্রই রাস্তা এই সংবিধানে ঢোকার, এবং সেটা করতে হবে। এবং আমরা দেখি যে সরকারটাই যখন আসে সে জাস্ট ইমিডিয়েট আগের সরকারের কাছে আতঙ্ক থাকে এবং তার কথা বলে। কিন্তু প্রেক্ষাপট, আপনি হিস্ট্রি তো এটা, 71 সালে আমি ভূখণ্ড পেয়েছি, 24 সালে ভূখণ্ড যারা মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে দখল করে রাখছিল তাদেরকে সরানো হয়েছে, এবং এখন এমন একটা প্লট তৈরি করা হচ্ছে ওই সরকার চলে যাওয়ার মানে আমার মুক্তিযোদ্ধার চেতনা চলে গেছে। অ্যাবসোলুটলি রং। মুক্তিযুদ্ধের সেটা রাষ্ট্রীয় সম্পদ, এবং সেই মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে যারা ওই 71 সালের পর থেকে ভূখণ্ডটা ধারাবাহিকভাবে গত 16 বছর দখল করে রাখছিল, বাংলাদেশের ইন্টারনাল এবং এক্সটার্নাল সার্বভৌমত্ব নষ্ট করে তাদেরকে বিতাড়িত করছে। সুতরাং এখন সেই জায়গায় আমাদেরকে যেতে হবে সংস্কারের নামে, জুলাই সনদের নামে, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।